নিজের দেহের লিভার ঠিকঠাক ফাংশন করছে কিনা, আমাদের হার্ট রেট কত আছে, ব্লাড প্রেশার কত কি, সেই নিয়ে কিন্তু আমরা একেবারেই উদাসীন। অনেকে আমরা ভাবি যে আমরা তো প্রচুর দেখতে খুব সুন্দর, লুকিং ফিট ডাজ নট মিন নেসেসারিলি কি ইউ আর হেলদি। ফিমেলদের মধ্যে যারা পিসিওএস পেশেন্ট তাদের সংখ্যা 10 বছরে 30% বেশি বেড়েছে। পিসিওএস বা সিস্টার একটাই ওয়ান অ্যান্ড অন সলিউশন। আমাদের একটা ধারণা আছে, যেই কোনো বিয়ে বাড়ি বা পার্টিতে দেখলাম যে আমার কোনো বন্ধু বা আমার কোনো রিলেটিভ রোগা হয়েছে, এই তুই কী করে রোগা হলি, এই বল না, এবং সেই রিলেটিভও সহজেই গড় করে বলে দিল হ্যাঁ এটা খা সেটা খা বলে দিল। এটা কিন্তু একেবারে আমরা ভুল করছি। একটা হচ্ছে কিটো আর একটা হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং। এই দুটোর মধ্যে কোনটা বেশি কার্যকর? কিটো ডায়েটের কনসেপ্ট হচ্ছে হাই ফ্যাট খাবো, অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ প্রোটিন খাবো এবং লো কার্ব খাবো। ইন্টারমিডিয়েট ফাস্টিং নিয়ে যদি বলি, এটা না আজকে নতুন করে কিছু রকেট সায়েন্স তৈরি হয়ে যায়, এটা আমাদের বহু যুগ বহু পুরনো ঋষি মনীষীরা করতো। দেখুন, বিভিন্ন ধরনের ওজন হয়। কারোর গলা ভারী হলে তাকে বলা হয় এর গলার একটা ওজন আছে। কেউ একটা ব্যক্তিত্বশীল মানুষ হলে বলে ওর একটা পার্সোনালিটির ওজন আছে। ওই রকমভাবে মানুষেরও একটা ওজন থাকে, যেটা সত্যি ওজন। কেউ সেটা কমাতে চান, কেউ সেটা বাড়াতে চান। আবার যার ওজন ঠিকও আছে, তিনি চান একটা সুস্থভাবে জীবন যাপন করতে। আর গাড়ির জন্য ঠিক যতটা পেট্রোল কিংবা ডিজেল গুরুত্বপূর্ণ, আর আজকের ডেটে ইভি হলে চার্জ গুরুত্বপূর্ণ, সেরকমভাবে আমাদের শরীরের জন্য খাওয়া দাওয়াটা খুব প্রয়োজন। আর সেটা কি খাবেন, সঠিক খাবেন না বেঠিক খাবেন, কখন খাবেন, সেটা ঠিক করে দেন হচ্ছে ডায়েটিশিয়ান। আজকে যিনি আমাদের অতিথি, তিনি শর্মিষ্ঠা রায় দত্ত। উনি দীর্ঘ 15 বছর ধরে এই প্রফেশনে রয়েছেন। উনি ডায়েটিশিয়ান হিসাবে আজকে পশ্চিমবঙ্গ কিংবা আপনি বলতে পারেন যে গোটা ভারতবর্ষের বুকে একটি অত্যন্ত প্রমিনেন্ট নাম। আমরা তার থেকে ডায়েট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, একটু আড্ডা, একটু গল্প, সেগুলো শুনে নেব। চলুন আপনাদেরকেও সেই আড্ডাটা শেয়ার করা যাক। দেখুন, ডায়েটিশিয়ান একজন এলে তো প্রচুর প্রশ্ন মাথায় থাকে। বিশেষ করে আমার ব্যক্তিগত প্রচুর প্রশ্ন আছে। তবে আমি যেটা দিয়ে শুরু করব, আপনি যদি একটু আমাদের বুঝিয়ে বলেন যে এই ডায়েট ব্যাপারটা ঠিক কী। কারণ আমরা এখন ডায়েট প্রচুর শুনছি। এই ডায়েটিং ব্যাপারটা কি, আর এটা আমাদের কেন প্রয়োজন? ডায়েটিং ব্যাপারটা কি এবং কেন প্রয়োজন? প্রথমত একটা ছোটোবেলায় আমি একটু ফিরে যাই। আচ্ছা, ছোটোবেলায় আমরা শুনেছিলাম হেলথ ইজ ওয়েলথ, কিন্তু এটার আক্ষরিক অর্থ বা মানেটা আমরা কতটা বুঝেছি সেটা কিন্তু খতিয়ে দেখা খুব দরকার। কারণ আমরা যেটা ভাবছি সেটা হচ্ছে যে চাঁদের সারফেসটা কেমন, তারপরে মঙ্গল গ্রহে জল আছে কিনা, বা জিও পলিটিক্যালস বিভিন্ন ইস্যু নিয়ে আমরা মাথা ব্যথা করছি, কিন্তু নিজের দেহের লিভার ঠিকঠাক ফাংশন করছে কিনা, আমাদের হার্ট রেট কত আছে, ব্লাড প্রেশার কত কি, সেই নিয়ে কিন্তু আমরা একেবারেই উদাসীন। তাই ডায়েটটা এমন থাকা উচিত যে অনেকে আমরা ভাবি যে আমরা তো প্রচুর দেখতে খুব সুন্দর, লুকিং ফিট ডাজ নট মিন নেসেসারিলি কি ইউ আর হেলদি। আমি এটাতে আসতাম। আচ্ছা, তো এটাতে কি হচ্ছে, ডায়েটটা আমাদের এইভাবে করতে হবে যে আমরা যাতে ইন্টারনালি ভালোভাবে সুস্থ থাকি। শুধু লুক বা দেখতে সুন্দর হলেই যে ফিট হবে তা না, নিজেরা ভেতর থেকে যাতে সুন্দর রাখতে পারি তার জন্য বছরে একটা ব্লাড টেস্টের একটা ব্যাপার থাকে, সেগুলো করা, সেগুলো করে নিয়ে খতিয়ে দেখা যে কোনো কিছু প্যারামিটার্সে অ্যাবনর্মালিটিস হয়েছে কিনা, সেগুলোকে আমরা ভালো করে প্রিভেন্ট করে ডায়েটারি মাধ্যমে বিভিন্ন রকমের থাইরয়েড হতে পারে, ডায়াবেটিস হতে পারে, বা পিসিওএস হতে পারে, ফ্যাটি লিভার হতে পারে, রেনাল প্রবলেম হতে পারে, সমস্ত কিছুকেই কিন্তু কন্ট্রোল করা যায়। ডায়েট মানে একটা রিলেশনশিপ তৈরি করতে হবে। মানে এই নয়
যে আমি 3 মাস বা 4 মাস ডায়েট করলাম তারপরে ছেড়ে দিলাম। যেমন আমরা যখন রিলেশনশিপে যাই, সেটা আমার পার্টনারের সাথে হোক, আমার নিজের ছেলের সাথে হোক, সেটা আমাদের সারা জীবন থাকে, সেরকম ডায়েটটাও হতে হবে এমন একটা হলিস্টিক অ্যাপ্রোচ থাকতে হবে, যেটা হবে একটা ভালো স্লিপ দেবে, মানে গুড স্লিপ দেবে, একটা ভালো ওয়ার্কআউট থাকতে হবে, এবং সেটার সাথে সাথে নিজের হেলথটাও ডেভেলপ করছে, এবং আমরা সুস্থ হচ্ছি বা সুস্থতার দিকে এক কাঠি এগিয়ে যাচ্ছি। একদমই তাই। সারা জীবনের জন্য ডায়েটটা থাকবে হচ্ছে আমার সঙ্গী বা বন্ধু হিসেবে একটা। মানে এরকম না যে আমার নিজের বিয়ে বা আমার দিদির বিয়ে বা দাদার বিয়ে আসছে, আমাকে 6 মাস বাদে রোগা হলে একটু ফটো তুলতে ভালো লাগবে বলে আমি 6 মাসের জন্য ডায়েট করলাম, দেন ছেড়ে দিলাম। একদমই তা না, সারা জীবনের জন্য, সারা জীবনের জন্য। তার সাথে একটা সম্পর্ক তৈরি করতে হবে যাতে আমি ভালো থাকতে পারি, সারা জীবন ভালো থাকতে পারি, ইন্টারনালি ফিট থাকতে। এবার একটা কথা বলি আপনাকে, ডেফিনেটলি আপনি বুঝবেন। পুজোর সময় আমার এক বন্ধুর জিম আছে, মানে ও ইজ দ্য ওনার অফ আ জিম সেট আপ, ঠিক আছে? তো ও আমাকে বলছিল যে ভাই একটা অদ্ভুত ট্রেন্ড হয়, সেটা হচ্ছে জুলাই আগস্ট মাসে প্রচুর লোক জিমে ভর্তি হয়, ঠিক পুজোটা কেটে যায় তারা আর আসে না। আপনি যেহেতু বললেন এরকম প্রচুর মানুষ আছে যারা দুর্গা পুজোর জন্য রোগা হয়, বিয়ের জন্য রোগা হয়, বাড়িতে কোনো একটা অনুষ্ঠান আছে বলে রোগা হয়, এই যে যারা অকেশনালি ডায়েট করে তাদের জন্য কি বলবেন? প্রথমত তারা চায় শুধুমাত্র নিজেকে কোনো একটা ড্রেসের মধ্যে ফিট করিয়ে দেওয়ার জন্য, বা একটা ভালো ফটো, মানে বিয়েতে আমি ভালো করে লেহেঙ্গা পরবো, চলো আমি একটা করি, বা প্রি ওয়েডিং শ্যুট আছে সেইভাবে ব্রাইডাল, এরকম প্রচুর আমার কাছে ক্লায়েন্ট এসে যারা ব্রাইড অ্যান্ড গ্রুম একসাথে ব্রাইডাল প্যাকেজে যাচ্ছে, ওয়েট লস প্যাকেজে যাচ্ছে। কিন্তু আমি তাদেরকে সবসময় বলি যে এটা তো একটা সার্টেন টাইমের জন্য, কিন্তু তার পরবর্তীকালে কি হবে? ঠিক আছে, আমি একটা মেনটেনেন্স ডায়েট দিয়ে দিলাম সেই ওজনটাকে ধরে রাখার জন্য, কিন্তু তার পরবর্তীকালেও যাতে আমাদের মানে লাইফটা ঠিক থাকে, প্রপার থাকে, আমি একটু ভালো ঘুমোলাম, ভালো একটু ওয়ার্কআউট করলাম, কিন্তু আমার দেখলাম এমনভাবে হঠাৎ করে ছেড়ে দিলাম যে আমার হয়তো ব্লাড প্যারামিটারগুলো আরও 6 মাস পরে বেড়ে গেল, তাহলে কিন্তু হলো না। তো ডায়েটটা তাহলে আমি ছেড়ে দিলাম, তার সাথে আর আমার মানে কমিটমেন্টটা ঠিকঠাক কাজ করলো না, ঠিক আছে? সো আমরা আজকাল একটা এমন প্রমিসিং জায়গায় যাব যেটা আমার সারা জীবন ভালো থাকতে সাহায্য করবে, হেল্প করছে। তো যারা এই পার্ট বাই পার্ট করে করছে তাদের ক্ষেত্রে ওই একটাই হয়তো মোটিভেশন যে ওইটুকু সুন্দর লাগা, কিন্তু ছবিতে সুন্দর লাগা, বাস্তবে না হলেও চললো, ইন্টারনালি আমি কি আছে ওটা না ভাবলেও চলবে, ছবিতে আমাকে সুন্দর হলেই হলো, কিন্তু সেটা কিন্তু একদমই নয়। এইখানে আপনার প্রশ্ন সূত্র ধরেই, মানে উত্তরের সূত্র ধরেই আমি একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে হেলদি থাকা আর রোগা থাকা বা ফিট থাকা, এই দুটোর মধ্যে তফাৎ কি আছে? মানে আমি অ্যাকচুয়ালি হেলথ ইজ ওয়েলথ যেটা বলা হয়, সেইটার সাথে আমি দেখতে ভালো, মানে দেখতে রোগা, দেখতে হেলদি, আর আসল হেলদির তফাৎ কি? কথাটা একটুখানি বলি, দুটো একটা প্রসপেক্ট। সাধারণত আমরা মানুষকে যখন কমেন্ট করি এ প্রচুর মোটা, এর মানে প্রচুর রোগ রয়েছে ভেতরে, এ রোগা পাতলা রয়েছে, তার মানে এ বোধহয় ফিট রয়েছে, কথাটা কিন্তু একদমই তা নয়। মানে যে রোগা মানুষ রয়েছে দেখা যায় তার ব্লাড টেস্ট করলে তার হয়তো ওজনটা ঠিক আছে, দেখে মনে হলো যে তার ওজনটা ঠিক আছে, কিন্তু ব্লাড টেস্ট করলে দেখা যাবে যে কোলেস্ট্রল হাই রয়েছে, বা ফ্যাটি লিভার গ্রেড 1 বা গ্রেড 2-তে দাঁড়িয়ে রয়েছে। কেন দাঁড়িয়ে হয়েছে? তার নিশ্চয়ই কোনো লাইফস্টাইল তার এমনভাবে চলছে যে তার লাইফস্টাইল রিলেটেড ডিসঅর্ডারগুলো তৈরি হচ্ছে, হয়তো তার ওয়েট একটা জায়গায় রয়েছে, তার মানেই সে সুস্থ তা কিন্তু নয়। সুস্থ থাকতে গেলে আমাদের ওই যে বেসিক্যালি বললাম যে আমার বছরে একবার ব্লাড টেস্ট করতেই হবে, এবং সেই টেস্টগুলো নিয়ে আমি অবশ্যই কথা বলতে পারি। সো আমাদের বছরে একবার ব্লাড টেস্ট কিছু কিছু করতে হয়, যেমন কি আমরা চেষ্টা করতে পারি যে বছরে একবার HbA1c টেস্ট করলাম, যেটা ব্লাড সুগারের, ফাস্টিং বিপি দেখলাম, লিভার ফাংশন টেস্ট দেখলাম, তারপরে কিডনি প্রোফাইলটা চেক করলাম, লিপিড প্রোফাইল চেক করলাম, সাথে আরেকটা জিনিস আমি বলে থাকবো যে বডির pH ব্যালেন্স চেক করা এবং বডির ফ্যাট অ্যানালিসিস করা, মানে আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক আছে কিনা সেটা দেখো। হ্যাঁ, এটা তো ব্লাড টেস্টে গেল, কিন্তু বডি ফ্যাট অ্যানালাইসিসটা কিন্তু ব্লাড দিয়ে হয় না, ওটা একটা স্ক্যানিং মেশিন থাকে যেটা আমার ক্লিনিকেও অ্যাভেলেবেল রয়েছে, যেখান থেকে আমরা টোটাল বডিতে কতটা ফ্যাট পার্সেন্টেজ আছে, কতটা ভিজুয়াল ফ্যাট পার্সেন্টেজ আছে, বা আমার বডি এজ কোথায় দাঁড়িয়ে আছে, আমার যে বডি স্ট্রাকচার সেটা কোন লাইনে দাঁড়িয়ে আছে, সেটা ভালোভাবে একটা ক্লিয়ার আইডিয়া পেলাম, দেখতে পেলাম আদৌ আমি কতটা ফিট, ভেতর থেকে ফ্যাট পার্সেন্টেজ কি আছে। আরেকটা বিষয় আপনি আমাকে বলুন যে এইটা ইন জেনারেল, ধরুন এটা তো আপনি বললেন যে প্রতি বছর একবার করে বিভিন্ন টেস্টগুলো দেখে নেওয়া উচিত যে আমার শরীরের সব অঙ্গ ঠিক আছে কিনা। একদম। দুটো সমস্যা হয় আমি আপনাকে বলছি, এক হচ্ছে
বাড়ির মূলত বয়স্ক লোকজন বলে যে শরীর খারাপ না হলে ছুঁচ ফোটাবো না, ঠিক আছে, ফালতু খরচা করে কি লাভ। আর 2 নম্বর হচ্ছে যে অনেকেই আছে যে এই সিস্টেমটা মানতেই চান না, তারা মনে করেন যে টেস্ট করছি মানেই আমার হয়তো কিছু না কিছু প্রবলেম বেরিয়ে যাবে। মানে আমি এরকম লোক দেখেছি যে সুগার টেস্ট আছে, সে সুগার টেস্টটা করার 4 দিন আগে থেকে মিষ্টিটা খায় না, যেই রক্তটা নিয়ে নিল তারপরের দিনকেই মিষ্টির দোকানে গিয়ে অনেকগুলো মিষ্টি খেয়ে নিচ্ছে। আমি এখানটাতে বলি, যারা এটা ভাবেন যে ধরা পড়লেই তো আমাকে আবার অনেক কিছু ওষুধ খেতে হবে বা গাদাগুজে খেতে হবে, একটা কথা আছে, প্রিভেনশন বেটার দেন কিওর, ঠিক আছে। তো আমি যদি যে লেভেলে দাঁড়িয়েছি সেটা যদি ধরাও পড়ে, হয়তো আমার বড় রকমের রোগের দিকে নাও যেতে পারে। যেমন ডায়াবেটিক পেশেন্টদের অনেক কিছু হয়, সেখানে মানে অনেক বিভিন্ন ধরনের ইন্টারনাল ডিজিজ বা ডিজিজগুলোর দিকে লিড হতে পারে, একটা রিস্ক থাকেই, ফ্যাক্টর থাকে। তো সেক্ষেত্রে যদি আমি বলি যে আমি রিপোর্টটা দেখলাম, রিপোর্ট দেখার পর হয়তো আমার সেটা ক্রনিকের দিকে গেল না, সেটাকে আমি লাইফস্টাইল মডিফাই করলাম, প্রপার ডায়েট করলাম। যেমন কি থাইরয়েডের আলাদা ডায়েট হয়, ডায়াবেটিক ম্যানেজমেন্ট আলাদা হয় পুরোপুরি, রেনাল পেশেন্টদের জন্য আলাদা ডায়েট প্ল্যান হয়, পিসিওএসের জন্য আলাদা ডায়েট প্ল্যান হয়। পুরোপুরি একদম লাস্ট স্টেজে গিয়ে ধরা পড়ার থেকে আগে যদি ধরা পড়ে নিই এবং সেটাকে সুন্দরভাবে ডায়েটের মাধ্যমে, লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে সব কিছু খেলাম। ডায়েট মানে নিয়ে আমি আরেকটা কথাও পরে বলবো, যে ডায়েট মানে কিন্তু কেটে কেটে সব বাদ দিয়ে দেওয়া নয়। অনেকের ধারণা আছে যে ডায়েটিশিয়ানের কাছে গেলাম, সিদ্ধ খেতে দেবে, ওই তো স্যুপ খেতে দেবে, ওই তো ডালিয়া খেতে দেবে, একদমই কিন্তু তা নয়, ঠিক আছে। প্রেজেন্টলি পার্সোনালাইজড ডায়েট প্ল্যানটা তৈরি হয় যে ফুড প্রেফারেন্স কী আছে, মানে পার্টিকুলার কোনো যে পেশেন্ট আসলো তার ব্লাড প্যারামিটার প্রথমে চেক করা হচ্ছে, করার পর তার ফুড প্রেফারেন্স কী আছে, সে কী কী ভালোবাসে এবং তার চারিদিকে সহজলভ্য কী কী খাদ্য রয়েছে, সেটার উপরে বেস করে একটা ডায়েট প্ল্যান তৈরি করা। সুতরাং এই কনসেপ্টটা কিন্তু বেরোতে হবে যে ডায়েট মানেই হচ্ছে কেটে সব বাদ দিয়ে দেবে, কিছু খেতে পারবো না, বাবা দরকার নেই, টেস্টও করবো না, কিছু করবোই না, চুপচাপ বসে থাকি। ইনফ্যাক্ট আমি আপনাকে আর একটা কথা বলছি, যে এই যে বললেন না যে বাইরে থেকে দেখতে মনে হচ্ছে ফিট আছে বা ইত্যাদি, বাড়িতে দিদিমা ঠাকুমা মায়েদের একটা ধারণা আছে, যারা জেনজি বা 90s কিড তারা বুঝতে পারবে, রিলেট করতে পারবে, যে রোগা থাকলে তাদের মনে হয় যে একদম খাওয়া দাওয়া নেই, কিছু নেই, আর খুব মোটা সোটা চেহারা হলে তারা ভাবে যে এ খুব ভালো আছে। তো সেইটা মানে কতটা ওয়েট কন্ট্রোলটা স্বাস্থ্যের জন্য জরুরি সেটা যদি একটু বলেন। প্রথমে আমাদের একটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড আছে, সেটা ছোট থেকে শুরু হয়, মানে বাচ্চার জন্ম থেকে শুরু হয়ে যায় কোন বয়সে কতটা হাইট কতটা ওয়েট থাকতে হয়, এবং সেটাকে বলা হয় আইডিয়াল বডি ওয়েট বা আইডিয়াল হাইট কিছু কিছু সময় জেনেটিক্যালও হয়। তো সেই ওয়েটটা অনুযায়ী যদি আমি সেটা মেনটেন না করি বা তার থেকে একটু বেশি হয়ে গেলাম, মানে আমি একটা বাচ্চার উদাহরণ দিয়ে বলছি, যেমন 5 বছরের বাচ্চার 18 কেজি ওজন থাকা দরকার অ্যাপ্রক্স, সে দেখা গেল যে 5-6 কেজি 10 কেজি বেশি হয়ে আছে, 27 কেজিতে দাঁড়িয়ে আছে বা 25 কেজিতে দাঁড়িয়ে আছে। আমরা ভাবছি না আমার নাদুস নুদুস বাচ্চা আছে, ঠিক আছে, না, একদমই তা নয়। সেটা অ্যাডাল্টদের ক্ষেত্রেও তাই, মানে অ্যাডোলেসেন্টদের বলুন বা চাইল্ডহুডদের বলুন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রোগ ডেকে আনছে। আমি যদি মেয়েদের ক্ষেত্রে বলি, যেটা হচ্ছে গার্লস অ্যাডোলেসেন্টদের ক্ষেত্রে, মানে সেখানে কি হচ্ছে যে অতিরিক্ত ওয়েট বা আনহেলদি লাইফস্টাইল, বিভিন্ন রকমের প্রসেসড ফুড খাওয়ার ফলে এবং ওজনও বাড়ছে, সাথে সাথে দেখা যাচ্ছে তাদের মেনস্ট্রুয়েশন সাইকেল যেটা জাস্ট অনসেট করেছে সেখানে গিয়ে হ্যাম্পার হচ্ছে, মানে তাদের দেখা যাচ্ছে ডেইলি মান্থলি সেটা ক্লিয়ার হচ্ছে না, এবং প্রথমের দিকে তারা অতটা গা করে না বা ছেড়ে দেয়, ঠিক আছে প্রথম শুরু হয়েছে বা সামথিং কিছু, 1-1.5 বছর পর দেখছে যে রেগুলার সাইকেলটা মেনটেন হচ্ছে না, ডক্টরের কাছে যাচ্ছে, ডক্টর বলছেন ইউএসজি রিপোর্ট দেখে যে না, সিস্ট ডেভেলপ হয়েছে, আবার কিছু কিছু ক্ষেত্রে পিসিওএসেও সেটা কনভার্ট হয়েছে। তো এইগুলো সমস্ত কিছু, শুধু এইগুলো না, ডায়াবেটিস হতে পারে, বিভিন্ন রকমের রোগ, বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু হার্ট অ্যাটাকের রিস্ক ফ্যাক্টরও বাড়ছে ডিউ টু ওবেসিটি। সো আমাদেরকে ক্লিয়ার একটা আইডিয়া রাখতে হবে মায়েদের বা বাড়িতে যারা গুরুজন রয়েছেন, যে দেখতে গোলগাল সুন্দর সেটা আমার চোখের সৌন্দর্য। আমাদের একটা পুরনো কনসেপ্ট, গোলগাল হলে সেটা আমার নিজের ব্যক্তিগত সৌন্দর্যের চাহিদা হতে পারে, যে আমার ছেলেকে বা মেয়েকে দেখতে গোলগাল সুন্দর, কিন্তু সেটা আপনার বিপদও ডেকে আনতে পারে পরবর্তীকালে। আপনার এই চাহিদাটা কিন্তু আপনার সন্তানের প্রতি বা আপনার বাড়ির ছোটদের প্রতি বিপদ ডেকে আনতে পারে। আমি একটা স্ট্যাট দেখছিলাম যে ইন্ডিয়াতে, বিশেষ করে নর্থ ইন্ডিয়াতে এখন ফিমেলদের মধ্যে যারা পিসিওএস পেশেন্ট
তাদের সংখ্যা 10 বছরে 30% বেশি বেড়েছে। এবার পিসিওএস এর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়ায় সম্ভবত ওয়েট গেন। তো ওয়েট লুজ করতে ডাক্তাররা বলেন, গাইনোকোলজিস্টরা বলেন। তো সেইটা কতটা সিরিয়াসলি নেওয়া সম্ভব বা নেওয়া উচিত, সম্ভব বলবো না, নেওয়া উচিত। কারণ বহু মেয়ে আছে যারা ইভেন আফটার পিসিওএস তারা কিন্তু সেইভাবে ডায়েট করতে পারছে না, এবং সেটা পরবর্তীকালে তাদের জীবনে ব্যক্তিগত বা শারীরিক ক্ষেত্রে অনেক জটিলতা সৃষ্টি করছে। এটা আমি এখানটা সূত্র ধরেই বলি, একদমই সঠিক সূত্র শেয়ার করেছেন। কিন্তু এখানটা বিষয়, এখানে বাবা মায়ের রোলটা প্লে করতে হবে। যারা অ্যাডোলেসেন্ট, যে একদম 12-13 বছরে যার জাস্ট মেনস্ট্রুয়েশন সাইকেলটা শুরু হয়েছে, মাসিক চক্র শুরু হয়েছে, সে জানে না, সে বোঝে না, বা তার সেই বোঝার ক্ষমতা নেই যে সে কোনটা খাবে, কোনটা কি করবে বা সামথিং কিছু। বাবা মায়ের ভূমিকাটা প্রাধান্য হয়ে দাঁড়ায় যে ডক্টর যখন বলেছেন, এবং অবশ্যই পিসিওএস বা সিস্টার একটাই ওয়ান অ্যান্ড অন সলিউশন, লাইফস্টাইল মডিফাই করো, মানে ওয়েট লস করো। মানে যদি তুমি ওবিস থাকো সেটাতে ওয়েট লস করো। কিছু কিছু ক্ষেত্রে পিসিওএসের ক্ষেত্রে দেখা যায় লিন পিসিওএসও থাকে, মানে আন্ডারওয়েট, তার ক্ষেত্রেও পিসিওএস, সেটা আলাদা একটা ডিফারেন্ট পার্ট। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, মানে আমি যদি ওয়াইড রেঞ্জে বলি, সেখানে কিন্তু ওবিসিটিটা হচ্ছে মেইন ব্যাপার। তো সেখানে বাবা মায়ের ভূমিকা প্রাধান্য, যে আমি কি খাবার দিচ্ছি। আর ইনফ্যাক্ট এইটা সম্ভবত একটা কারণ যে পিসিওএস এর সংখ্যা বেড়েছে, কারণ আমাদের ওবেসিটির সংখ্যাটাও, মানে পার্সেন্টেজ অফ ওবেসিটি, যে আগে যত সংখ্যক মানুষ সোকল্ড মোটা ছিল, এখন কিন্তু তার থেকে বেশি হচ্ছে। কারণ আমাদের এখানে জাঙ্ক ফুড, বিভিন্ন ফুড ডেলিভারি অ্যাপ, আমাদের এখন বোধহয় ওয়েট লুজ করাটা অনেক বেশি শক্ত। অ্যাকচুয়ালি এখানে না, আমি এখানে বলবো যে এই যে মানে এই যে হেলদি হ্যাবিটস না ডেভেলপ করে আমরা ছোট থেকেই বাচ্চাদেরকে প্রভোক করছি জাঙ্ক ফুডের দিকে। অনেক সময় আমি দেখি যে প্রলোভন দেখিয়ে হোম টাস্ক করাচ্ছি। আজকে যদি তুমি ঠিক এই হোম টাস্কটা করে ফেলো, আমি কিন্তু আজকে জাঙ্ক ফুড ডে করবো, এটা কিন্তু কখনো হয় না। জাঙ্ক ফুড ডে বলে কিছু হতে পারে না, বা আমি একটা বড় চকলেট এনে দেবো বা কিছু এনে দেবো। এই ধরনের প্রলোভন ছোট থেকে হয়তো ডেভেলপ হচ্ছে, বড়বেলায় গিয়ে 12-13 বছরে গিয়ে সেটা হয়তো আরও বায়নার দিকে যাচ্ছে। বা এখন ছোট ছোট সবার বাচ্চাদের হাতে মোবাইল রয়েছে, ক্যাশ রয়েছে, তারা ইজিলি অ্যাপ থেকে কিন্তু ফুড ডেলিভারি করে খেয়ে নিচ্ছে। মা রান্না করতে পারেনি, বা হতে পারে তারা ব্যস্ত, যে রান্না করতে পারেনি, না মায়ের রান্নাটা এটা ভালো লাগেনি, বা কুকিং যে হয়েছে সেটা ভালো লাগেনি, তার নিজেরাই অ্যাপ থেকে অর্ডার করে খাচ্ছে। এটা কিন্তু অনেকটা বেশি, মানে আগে আমরা ছোট বলে সেটা না, এখন সবার কাছে মোবাইল, সেখানে তো শাকসবজি পাওয়া যায় না, বার্গার পাচ্ছে, ফ্রেঞ্চ ফ্রাইজ খাচ্ছে। তারপরে মানে মিড নাইটে বাচ্চারাও বলছে না রাত জেগে পড়ছি, আজকে কিন্তু সারা রাত জেগে পড়বো, তাহলে কিন্তু আমাকে একটা পিৎজা অর্ডার করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি পড়ছো, অর্ডার করে দিই, বাবা মাও অর্ডার করে দিচ্ছে। সেই জায়গাটাতে কিন্তু আমাকে শক্ত হতে হবে, শক্ত হাতে ধরতে হবে যে না, যখন একটা আমি স্টেজে দাঁড়িয়েছি, সেটা পিসিওএস হোক বা টাইপ 2 ডায়াবেটিসও হচ্ছে, কিন্তু একটা কনসেপ্ট ছিল যে টাইপ 2 ডায়াবেটিস শুধুমাত্র বড়দের হয়, এটা এখন পুরোপুরি উল্টে গেছে। আমি নিজে একজন ডায়াবেটিক এডুকেটর, আমি আগে দেশের বড় ডায়াবেটিস স্পেশালিস্ট সেন্টারের সাথে যুক্ত ছিলাম, নিজে টাইপ 1 টাইপ 2 পেশেন্ট ডিল করছি, আমার অভিজ্ঞতা থেকে বলছি। একটা শেয়ার করি একটা ব্যাপার, সেটা হচ্ছে যখন একটা ছোট বাচ্চা জন্ম নেয়, নিউবর্ন থেকে আমরা উইনিং 6 মাসের পর শুরু করছি, খিচুড়ি খাওয়াচ্ছি। 1 বছরের জন্মদিন হলো, আমরা কি করলাম, একটা ভালো বড় একটা সেলিব্রেশন চকলেট বক্স নিয়ে চলে গেলাম। 1.5 বছরের মাথায় মা বাবা অথবা রিলেটিভরা কি করছে, এই যে ফোলা ফোলা চিপসের প্যাকেটগুলো আছে কালারিং, সেগুলো গিফট করা শুরু করলো। বাচ্চা, একটা ছোট্ট বাচ্চা, সে জানে না দোকানে ঝোলানো যে লাল নীল হলুদ যে ফোলা ফোলা প্যাকেটগুলো আছে তার মধ্যে কি আছে, সে জানে না, সে তো জাস্ট নিউবর্ন। ইন্ট্রোডিউস কে করছে, আমরা। এবার তার ভালো লাগছে, জিভে স্বাদ লাগছে, ঠিক আছে ছোটো ছোটো চলো কিনে দিই, বা সবাই একটু প্যাম্পার করে কিনে দেওয়া হলো। এবার কি হচ্ছে, ক্লিনিকে আমি অনেক পেশেন্ট দেখি চাইল্ড ডায়াবেটিস নিয়ে, যারাকে 3-4 বছর বয়স হচ্ছে, ওবিসিটি হয়ে গেল, এবং তাদের ইনসুলিন যে প্রোডাকশানটা সেটা হ্যাম্পার হচ্ছে, এবং তার ফলে লিড করছে, ডক্টরের কাছে যাচ্ছে, বলছে যে ডায়াবেটিস। তখন পেরেন্টসরা এসে বলছে না, বাচ্চা প্রচুর বায়না করে, কি করব, বাচ্চার বয়স 4 থেকে 5 বছর। এবার দোষটা কোথায়, বাচ্চার দোষ। ইন্ট্রোডাকশানটা করেছে কে, ইন্ট্রোডিউস করেছি আমরাই তাদেরকে কিনে দিয়ে বলেছি যে এই প্যাকেটের মধ্যে এটা আছে, তখন সে স্বাদটা জানলো। সুতরাং যারা এখনও ইন্ট্রোডিউস করেননি এই ধরনের প্যাকেটগুলো, আমি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ স্টপ ইন্ট্রোডিউসিং দিস কাইন্ড অফ প্যাকেটস ফুড, যতটা সম্ভব দূরে রাখুন। এবার শুধু তাই নয়, টিভি আছে, আজকাল সবাই ব্যস্ত,
খেলার সঙ্গী নেই, টিভি মোবাইল সমস্ত কিছু দিয়ে তাদেরকে বসিয়ে দেওয়া হলো যে ঠিক আছে খাচ্ছ, খেতে খেতে টিভি দেখো না, তাড়াতাড়িও খাওয়ানো হয়ে গেল, কার্টুন দেখতে দেখতে মোবাইল দেখতে দেখতে তারা খেয়ে নিল। তাদের অ্যাক্টিভিটি আজ বিগ জিরো। রাইট। বাড়িতে বন্দি, হয়তো তারা ইনডোর গেমে ইনভেস্ট রয়েছে, আউটডোর কোনো অ্যাক্টিভিটি নেই। সুতরাং সমস্ত কিছু না একটার সাথে একটা যুক্ত রয়েছে। একটা কোনো ডিজিজ হঠাৎ করে আজকে জেনারেট হয়ে গেল বা হঠাৎ করে আমার হয়ে গেল তা নয়, বিভিন্ন লাইফস্টাইল আস্তে 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 করে সেই ডিজিজ হোক বা সেই ডিসঅর্ডারের দিকে আমাদেরকে এগিয়ে দিচ্ছে। সেটা হতে পারে টাইপ 2 ডায়াবেটিস, সেটা হতে পারে গার্লস চাইল্ডের ক্ষেত্রে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে পিসিওএস, সিস্ট, এনিথিং। তাহলে এই সূত্র ধরে আমি আপনাকে জিজ্ঞাসা করি যে লাইফস্টাইল মডিফিকেশন বা ডায়েট করে ম্যাক্সিমাম ওয়েট লস করেছে এরকম আপনার কাছে কীরকম পেশেন্ট আছে? প্রথমত ডায়েট এবং লাইফস্টাইল মডিফিকেশন করে মোটামুটি 50 থেকে 55 কেজি রিডাকশান করা যায়। আমার হাত ধরে 52 কেজি রিডাকশান হয়েছে, 40-45 কেজি রিডাকশান তো মোটামুটি চলছেই। তাহলে তো মানে পিসিওএস এর ট্রিটমেন্ট করতে এসে বহু পেশেন্ট আছে যে যাদের সলিউশন হয়েছে লাইফে। পিসিওএস এর যে পেশেন্টরা রয়েছে যারা ওয়েট লস করতে আসে, সেখানে আমি যেটা দেখে থাকি সাধারণত যে শুধু ওয়েট লস নয়, তার কি প্রবলেম রয়েছে, পিসিওএসের সাথে শুধু কি পিসিওএস রয়েছে নাকি থাইরয়েড ইস্যু রয়েছে নাকি আরও কোনো হরমোনাল ইমব্যালেন্স যুক্ত হয়েছে, মানে মেয়েদের কোনো আরও আদার্স হরমোনাল ইমব্যালেন্স কি যুক্ত হয়েছে না, সেটাকে দেখে তার প্রেজেন্ট যে সিনারিওটা আছে সেটাকে পুরোপুরি মডিফাই করা। মানে তাতে ওয়েট লসও হলো, বাদবাকি যে হরমোনাল ইমব্যালেন্স আছে সেটাকে ওভারকাম করলো। তার ফলে কী হচ্ছে, তাদের যে রিপ্রোডাক্টিভ সিস্টেমটা আছে সেটা অনেকটা বেশি ডেভেলপ করে এবং বেবি কনসিভ করতে তাদের প্রচুর সুবিধা হয়। মোটামুটি যদি আমি বলি পিসিওএস পেশেন্টের সাকসেস রেট কী আছে, এক্স্যাক্টলি অনেক কেস এরকম আসে যাদের 5-7 বছর ধরে বেবি হচ্ছে না বা বেবি কনসিভ করতে পারছে না, প্রচুরভাবে ওয়েট লস ট্রাই করেছে, তারপরে আসার পরে আমি তাদেরকে পুরোপুরি এইভাবে করে ডায়েট প্ল্যানটা দেওয়ার পরে তাদের রিপ্রোডাক্টিভ যে সিস্টেমটা আছে সেটাকে আরও বেশি ডেভেলপ করে তারা ইজিলি বেবি কনসিভ করছে। এবং সেখানে যদি সাকসেস রেট আমি বলি তাহলে 98% কিন্তু সাকসেস রেট রয়েছে। তারপরে বিভিন্ন আদার্স ফ্যাক্টরও কাজ করে, সমস্যার সমাধান ওকে হ্যাঁ, তারপরে তারা ইজিলি সুন্দরভাবে বেবি কনসিভ করছে। বেবি কনসিভ করার পরে তারা প্রেগনেন্ট, কমপ্লিটলি প্রেগনেন্সির ডায়েট প্ল্যানও আমার থেকে ফলো করছে। আফটার দ্যাট বেবি ডেলিভারি হওয়ার পরে তারা সুন্দরভাবে তাদের ছবিও আমাকে পাঠায়, আমি দেখি, আমার খুব ভালো লাগে। অ্যান্ড দেন তারা আবার ফিটনেস জার্নি জয়েন করে। সো এটা পুরো না একটা সুন্দরভাবে তাদের প্রসেস হয় যে আফটার ডেলিভারি কী করে আবার নিজের আগের জায়গায় ফিরে যাবো। ম্যাম আপনি তো খুব সুন্দর ওয়েট লস করিয়ে দিয়েছিলেন। তো এই জিনিসটা এইভাবে কিন্তু অনেকটা এগোয়। একটা ধারণা আছে যে মিষ্টি খেলে মোটা হয়ে যায় এবং ইন জেনারেল সাধারণত যখনই কেউ ভাবে যে আমি রোগা হব সে সবার আগে মিষ্টিটা অ্যাভয়েড করার চেষ্টা করে। তো এইটা কতটা যৌক্তিক? প্রথমত কথাটা একদমই সত্যি যে মিষ্টি বা ভাজা ফ্রাইড, ডিপ ফ্রাইড যে যত মিষ্টি পাওয়া যায় এটা খেলে অবশ্যই আমাদেরকে মানে ওবিসিটি বা ওয়েট গেইনিংয়ের দিকে লিড করবে। তো সেক্ষেত্রে যারা মিষ্টি ছেড়ে দিয়েছেন বা মিষ্টি ছাড়ার কথা ভাবছেন তারা সঠিক ডিসিশন নিয়েছেন লাইফে। তবে হ্যাঁ, ভারতীয়রা মিষ্টি ছাড়া জীবন কাটিয়ে দেবে সেটা কিন্তু একদম হতে পারে না। তো সেই ক্ষেত্রে আমি এটাই সাজেস্ট করব, যদি মিষ্টি কখনো খেতেই হয় রাত্রেবেলা ডিনারের পরে নয়। যদি খেতে হয় মোটামুটি বিকেল 5টা থেকে 6টার মধ্যে আমরা মিষ্টি খাওয়ারের ব্যাপারটা ক্লোজ করে দেব। এবং যদি খেতেই হয় হেলদি কিছু অপশান খুঁজবো। যেমন একটা পেজ আছে হেলদি মিষ্টি বলে, যারা পার্সোনালাইজ ডায়েট প্ল্যান এর সাথে সাথে পার্সোনালাইজ ডায়েট মিষ্টিও তৈরি করে, যেটা আমারই একটা সেগমেন্ট রয়েছে। তো সেটাতে কি হচ্ছে, বিভিন্ন রকমের হেলদি নাটস অ্যান্ড ড্রাই ফ্রুটস অ্যাড করে, জ্যাগারি অ্যাড করে, কিছু ডেটস অ্যাড করে সুন্দর সুন্দর মিষ্টি, কিছু মানে বরফি টাইপ অফ মিষ্টি এগুলো কিন্তু তৈরি করছে। তো সেটাতে কি হচ্ছে, মানে লেস ক্যালোরি হচ্ছে কিন্তু জিভে মিষ্টির স্বাদ আসছে, প্রোটিন, ওমেগা 3, ওমেগা 6 ভরপুর আসছে আমাদের ডায়েটের মধ্যে। মানে আমার জিভটা মিষ্টি হলো কিন্তু এক্সট্রা ক্যালোরিটা ইনটেক হলো, জিভের স্বাদও মিটলো আবার বডির প্রয়োজনটাও মিটলো। আচ্ছা, এবার আপনি একটা কথা বলুন, এটা একটা ভয়ঙ্কর প্রশ্ন, আমারও প্রশ্ন, সেটা হচ্ছে বিরিয়ানি লাভার যারা আছে ডায়েট মেনটেন করে সপ্তাহে কদিন বিরিয়ানি খাওয়া যেতে পারে? প্রথমত বিরিয়ানি কেউ পছন্দ করে না বা খাবে না এরকম হয় না, এবং আমি আমার পেশেন্টদেরকে বলি ইয়েস ইউ ক্যান হ্যাভ। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি এক হাঁড়ি বিরিয়ানি খেয়ে নিলাম, তারপরেও যদি আমি খাইও তারপরে একটা ওয়ার্কআউট বা বার্নিং প্রসেসে যেতে হয়।
এবং আমি আমার পেশেন্টদের যেটা সাজেস্ট করি যে তুমি বিরিয়ানি খাও, তুমি মোমো খাও, তুমি যেটাই খাও, তার একটা পোর্শন আছে। তোমার ক্যালোরি কতটা আছে সেই বুঝে যদি তুমি বিরিয়ানি বা তোমার কাবাব হতে পারে বা ফ্রাইড রাইস, চিলি চিকেন হতে পারে, যে কোনো কিছু যদি ঠিক পরিমাণ মতো ইনটেক করতে পারো, তাহলে কি হচ্ছে এক্সেস ক্যালোরি ইনটেক হলো না এবং এক্সেসিভ বার্নিং প্রসেসেও আমাকে যেতে হলো না, কিন্তু আমার স্বাদ মিটলো, আমার শখ পূরণ হলো, কিন্তু আমার ডায়েটটাও হলো। কার্বোহাইড্রেট অনেকে অ্যাভয়েড করে, মানে ভাত না খেলে রোগা হব, ঠিক আছে। এই মানে কার্বোহাইড্রেট অ্যাভয়েড করাটা কি সঠিক কিনা প্রথম কথা, আর কতটা কার্বোহাইড্রেট প্রয়োজন? আর একটা আপনাকে জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে ভাত খাবো না রুটি খাবো, কোনটা বেটার? প্রথমত সায়েন্টিফিক্যালি আমি যদি উত্তর দিই, ভাত এবং রুটি তার মধ্যে ক্যালোরিগত কোনো ডিফারেন্স নেই। মানে দুটো থেকে দুটো সমপরিমাণ যদি আমি নিই, দুটো থেকে সমপরিমাণই আমি ক্যালোরি কিন্তু পেয়ে থাকি। তাই এই কনসেপ্টটা চেঞ্জ করতে হবে যে ভাত খেলে মোটা হয়ে যাব, রুটি খেলে রোগা হয়ে যাব, এটা কিন্তু একদমই নয়। মানে আমি যদি ব্যাপারটা কি হয়, ভাতের আমরা না পরিমাণ বুঝতে পারি না যে কতটা পরিমাণ খাবো, যেহেতু দানা 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 হচ্ছে এবং পরিমাণটা একটু তরকারি বেশি হলে হয়তো বেশি নিয়ে নিচ্ছি। রুটিতে কি কনসেপ্টটা বুঝতে পারি না, দুটো খেয়েছি, আচ্ছা ঠিক আছে আর বেশি খাবো না। এই ব্যাপারটার জন্য জিনিসটা চেঞ্জ হওয়া একটা সাইকোলজিক্যাল একটা ব্যাপার, কিন্তু যদি আমি ক্যালোরি হিসেব করি তার মধ্যে কোনো ডিফারেন্স নেই। তাই ভাত খেয়েও রোগা হওয়া যায়, আবার রুটি খেয়েও মোটা হওয়া যায়, ব্যাপারটা এখানে যদি আমি বেশি পরিমাণে খেয়ে নিই। আর একটা হচ্ছে যে ধরুন এই যে ডায়েট, এটার সাথে খাবারের টাইমিংটা কতটা ইম্পর্টেন্ট। মানে অনেকে আছে যে ডায়েট করছি মানে দুপুরবেলা লাঞ্চটা করলাম দিয়ে সোজা ডিনার কিংবা ব্রেকফাস্ট করলাম না, যে একটু ক্যালোরি বাঁচিয়ে নিলাম বাবা, ঠিক আছে। তো এটা কি ঠিক নাকি আনহেলদি? আর যদি হেলদিভাবে আমাদের মেনটেন করতে হয় তাহলে কখন কখন খাওয়া উচিত? প্রশ্নটা খুবই ভালো। এবার উত্তরটা দিই যে কোনো কিছু স্কিপ করে কিন্তু ডায়েট বা রোগা হওয়া যায় না। কেন যায় না? কারণ বডির যে, আমি তো চুপচাপ বসে থাকছি বা ঘুমোচ্ছি না, ঘুমোতে গেলেও কিন্তু এনার্জির দরকার হয়, ঠিক আছে। সারাদিন যদি আমি জেগে থাকি বা সারাদিন যদি একটা কাজের মধ্যে থাকি, আমার বডির যে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ক্যালোরি যেটা আমার দরকার, সেটা দরকারি, সেটা তো স্কিপ করে চলে যেতে পারি না। তাই জন্য প্রত্যেকটা মিল দরকার। মানে আমি একটা ব্রেকফাস্ট করলাম প্রপার, তারপরে গিয়ে একটা মানে যদি সাপোজ আমি 8টা-9টা নাগাদ একটা ব্রেকফাস্ট করলাম, তারপরে 10:30-11:30 মধ্যে একটা মিড মর্নিংয়ের একটা ফল রাখলাম কিছু একটা, লাঞ্চটা 1:30 থেকে 2টোর মধ্যে করার চেষ্টা করলাম, তারপরে হালকা একটা স্ন্যাক্স নিলাম 4:30 থেকে 5:30টার মধ্যে একটা স্ন্যাক্স মতো নিলাম, তারপরে আমি ডিনারটা মোটামুটি চেষ্টা করলাম 8টা যতটা সম্ভব তাড়াতাড়ি করে ক্লোজ করে দেওয়া। এটা কিন্তু প্রপার একটা নর্মাল রুটিন, ঠিক আছে। এটা কিন্তু সবাইকেই করতে হবে। তার ফলে কি হবে, ক্যালোরিগুলো মানে প্রত্যেকটা যখন আমরা ডায়েট প্ল্যান করি এবং একটা ক্যালোরি, সাপোজ আমি 2000 ক্যালোরি ডায়েট প্ল্যান করছি, 2000 ক্যালোরি তো আমি একবারে খাইয়ে দিতে পারবো না। সেখানে এইভাবে ব্রেক করে করে প্রত্যেকটা মিলে দিয়ে দিয়ে, এবং যাতে আমার কোনো রকম বডিতে এনার্জির ঘাটতি না হয়, মেন্টাল স্ট্রেংথ যাতে না বেড়ে যায় যে হ্যাঁ আমি তো কিছু পাচ্ছি না, বা সাপোজ কী হয় যেমন খেলাম না, স্কিপ করলাম, আমাদের কিন্তু মুড সুইং তাড়াতাড়ি হয়, খিটখিটে হচ্ছে, বা আমি দেখা যাচ্ছে যে আমি একটু বেশি রিয়াক্ট করে ফেলছি, কারণ কি বডিতে তো সেই ল্যাক অফ এনার্জি রয়েছে। সুতরাং এই 2000 ক্যালোরির ডিভিশনটা এই প্রত্যেকটা মিলের টাইমিং ধরে ধরেই করা ভালো। কোনো কিছু স্কিপ করে বা একেবারে ওভারলোড করে খাওয়াটা একদমই উচিত নয়। আপনি যেটা বললেন আমি সেটা বলছি যে অনেকে মনে করে যে এই কটা দিনের তো জীবন, খেয়ে পড়ে ভালো করে বেঁচে থাকি, ডায়েট করাটা একটা অনেকে মেন্টাল স্ট্রেস হিসাবেও ধরে যে মানসিক অত্যাচার করবো না আমার ওপরে। তো এই ধরনের মানুষগুলোকে কি বলতে যাবেন? তাদের উদ্দেশ্যে আমি বলবো যে ডায়েট মানেটা কি আগে আপনাকে বুঝতে হবে। তাদের ধারণা যে ডায়েট মানে হচ্ছে আমাকে সিদ্ধ খেতে হবে, রাইট, আমাকে ডালিয়া খেতে হবে, আমাকে ভাত খেতে দেবে না, আমাকে কোনো বাইরের খাবার খেতে দেবে না, আমি একটা বিরিয়ানি চাইলে খেতে পারবো না, আমি একটা এগরোল চাইলে খেতে পারবো না। এটা হচ্ছে ওদের ধারণা। যাদের এটা ধারণা তারাই কিন্তু ডায়েট করতে ভয় পায় বা ডায়েট করতে চায় না, কারণ কি তাদের জীবনটা ভাবে যে একটুই তো অল্পের জীবন, কেন ডায়েট করব। কিন্তু এই কনসেপ্টটাই তো চেঞ্জ করতে হবে। এই কনসেপ্টের জন্যই তো কোয়ালিফাইড ডায়েটিশিয়ানের কাছে যাওয়া, এই কনসেপ্টের জন্যই তো একটা পার্সোনালাইজড ডায়েট প্ল্যান তৈরি করা, যে আমার পছন্দের খাবারগুলোকে খেয়েও কী করে ডায়েট করা যায়, খেয়েও কী করে আমরা সুস্থ থাকতে পারি, তার একটা পরিমাণ থাকবে, তার একটা মানে সুন্দর একটা অ্যাপ্রোচ থাকবে, কীভাবে করব, যার ফলে আমাদের বিভিন্ন রকম একটা এক্সারসাইজ কাউন্টিং থাকছে, একটা স্লিপিং প্যাটার্ন
প্যাটার্ন থাকছে, যাতে আমি যেই সময়টা বাঁচতাম তার থেকে আরও একটু বেশি সময় বাঁচতে পারি। একদমই তাই। আচ্ছা, এই যে ঘুম, হ্যাঁ, এই ঘুমটা বেশি দিন বেঁচে থাকার জন্য কতটা গুরুত্বপূর্ণ? ঘুমটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যদি কেউ ওয়েট লসও করতে চায় বা সুস্থ থাকতে চায়, ঘুমটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। কত ঘন্টা ঘুমোচ্ছি সেটা ক্যালকুলেট না করে কতটা কোয়ালিটি টাইম ঘুমোতে পাচ্ছি সেটা ইম্পর্টেন্ট। মানে আমাদের প্রত্যেকের বডি না একটা ডিপ স্লিপিংয়ে যাব সেটা জানে, কিন্তু আমি সেটা তাকে বলছি যে না তুই ডিপ স্লিপিংয়ে যাবি না। কেন যাবি না? আমি তাকে করতে দিচ্ছি না। বডি চাইছে করতে, বাট করতে দিচ্ছি না। কিভাবে করতে দিচ্ছি না? আমি সাধারণত বলে থাকি, সাজেস্ট করে থাকি যে খাবারটা মানে রাতের ডিনারটা ঘুমোতে যাওয়া 3 ঘন্টা আগে করে নেওয়া, তারপরে ঘুমোতে যাওয়া। এবার সেক্ষেত্রে আরেকটা পার্ট হচ্ছে ঘুমোতে যাওয়ার 1 ঘন্টা আগে বডিকে পজিটিভ একটা ভাইবস দিতে হবে। আমরা কি করছি? ঘুমোতে যাওয়ার আগে আমরা সোশ্যাল মিডিয়া সার্চ করছি, এটা দেখছি, ওটা দেখছি, সেটা দেখছি, প্রচুর ইনফরমেশন আমার মাথার মধ্যে গ্যাদার করে যাচ্ছি। এবং শুধু তাই নয়, এবার শুধু কি গ্যাদার করা, কারোর একটা কিছু দেখলাম যে আমার এই বন্ধু এই গাড়ি কিনে ফেলেছে, এক্সাম্পল, আরও ঘুম চলে গেল, আমি তার মানে এখানে রয়েছি, তাহলে কি করে আমি উঠবো, লাইক দিস। শুধু কি তাই না, বিভিন্ন রকমের ওটিটি প্ল্যাটফর্মের বিভিন্ন মুভিজ অ্যান্ড এভরিথিং দেখছি, আমার ব্রেনটা রেস্ট হচ্ছে না। তো ব্রেনটা ডিপ স্লিপিং জোনে কিভাবে যাবে? তাই সবার উচিত যে 1 ঘন্টা আগে অ্যাটলিস্ট কোয়ালিটি টাইম স্পেন্ড করা। সেটা ফ্যামিলি হোক, লাইট মিউজিক শোনা, কোনো বইও আমরা পড়তে পারি যেটাতে পজিটিভ ভাইবস দিচ্ছে, সেটা কিন্তু মাথাটাকে বা ব্রেনটাকে রেস্টিং একটা আলাদা জোনে নিয়ে যাচ্ছে। তারপরে গিয়ে আমাদের ডিপ স্লিপটা আসবে। সো 5 থেকে 6 ঘন্টাও যদি আমি কোয়ালিটি টাইম ঘুমাই, দ্যাট ইজ এনাফ, রাদার দেন কাউন্টিং যে আমি 10 ঘন্টা ঘুমালাম না 8 ঘন্টা ঘুমোলাম। এবং সেটা আমাদের জীবনটাকে আরও বেশি বাঁচার দিকে এগিয়ে নিয়ে যাবে। কিছু লোক এরকম আছে যারা ঠিক করে যে এবার থেকে আমি ডায়েট করব, এবং তারা কি করে যে গোটা দিনটা ধরুন কাজের মধ্যে ঠিকঠাকভাবে ডায়েট করে নিল, যেই তার বন্ধু বান্ধবদের সাথে বা ফ্যামিলির সাথে সন্ধেবেলা আসে বা সন্ধেবেলা একটা ক্রেভিংস হলো, তার সমস্ত দিনের ডায়েট শেষ। তো এই যে গোটা দিন ডায়েট মেনটেন করে চলাটা কতটা ইম্পর্টেন্ট, বা আমি সারাদিন ডায়েট করলাম দিয়ে সন্ধেবেলা আমার ডায়েটটা নষ্ট হয়ে গেল, তাতে কি আদৌ কোনো লাভ হয়? আমাকে বুঝতে হবে যে আমার ক্রেভিংসটা কেন হচ্ছে। যখন আমরা নিজে নিজে ডায়েটটা করতে যাই, দেখা যায় যে আমরা না কম খাওয়ার একটা ধারণা রয়েছে, বা প্রচুর ওয়ার্কআউট করছি, সেই অনুযায়ী ক্যালোরিই নিচ্ছি না, ঠিক আছে। তো এটা যখন সকাল থেকে অ্যাপ্রোচটা শুরু হলো যে ব্রেকফাস্ট করলাম, লাঞ্চ করলাম, এবার দেখা যাচ্ছে যে ক্যালোরি না ডেফিসিয়েট হতে থাকছে, আমার দেখা যাচ্ছে যে বডির গ্লুকোজ লোড অনেকটাই কমে গেছে। তখন আমাদের না মাথার বা বিভিন্ন হরমোন সিক্রেট হয়, যেটা আমাদের ক্রেভিংসের দিকে লিড করে। সো আমি যদি সকাল থেকে প্রপার এনার্জি মেনটেন করে ডায়েটটা করি, প্রপার ক্যালোরি মেনটেন করে, আমার কতটা সারাদিনের কাজকর্ম, আমার সেডেন্টারি না মডারেট না হেভি ওয়ার্কিং রয়েছে, সেই প্রসেসে যদি ডায়েটটা সেটেল করি, তাহলে কিন্তু বিকেলের দিকে এই ক্রেভিংসটা আসে না, প্রথম কথা। এবার দ্বিতীয় কথা, যদি আসেও তাহলে সেটাকে আমরা খুব হেলদি উপায়, হেলদি স্ন্যাক্সের মাধ্যমে কিন্তু মেটাতে পারি, ঠিক আছে। আমি কখনোই বলছি না যে কোনো পার্টি অ্যাটেন্ড করবো না, কোনো বন্ধুদের সাথে কোনো কিছু বাইরে খেতে যাবো না, কোনো ক্যাফেতে যাবো না। এখন প্রচুর ক্যাফে আমাদের কলকাতার বুকে, মানে অলিতে গলিতে সর্বত্র। কিন্তু আমি যদি সেটা যাইও, সেই জায়গাটা অ্যাটেন্ডও যদি করি, তাহলে আমি খেলেও আমার কিন্তু এক্সেস ওয়েটটা বাড়ছে না। কেন বাড়ছে না? কারণ কি আমি বুঝে খাচ্ছি, আমার সারাদিনের ক্যালোরি অলরেডি বডিতে রয়েছে, তো আমি কতটা বেশি খাবো। যখন খাবারটা কমতে থাকছে বা ডেফিসিয়েট হয়ে সকাল থেকে আসছে, তখন আমার খিদেটা বেশি বেড়ে যাচ্ছে বিকেলের দিকে, তখন আমরা এক্সেসিভ খেয়ে ফেলছি, রাইট, একদমই। এবং সেটাই কিন্তু আমাকে ওবেসিটির দিকে আরও বেশি লিড করবে, উল্টে আরও ক্ষতি করছে। মানে সেটা আমার কোনো লাভের লাভ হলো না, বরং একটা রেজাল্ট 0 হয়ে গেল। সুতরাং নিজে বোধ বুদ্ধি খাটানোর আগে একজন প্রফেশনাল লোকের কাছে যাওয়া ভালো। একদমই তাই। আপনি বিভিন্ন ক্যাফেস বা রেস্টুরেন্টের কথা বললেন, এখন এই ফুড ডেলিভারি অ্যাপ আর রেস্টুরেন্ট, এটা বড় দায় অনেকে রোগা হওয়ার জন্য। মানে যেহেতু মোবাইলেই আমার সমস্ত ধরনের খাবার অ্যাভেলেবেল আছে, আগে কি হতো, 10 বছর আগে আমাকে খেতে হলে
10 কিলোমিটার বা 2 কিলোমিটার হেঁটে যেতে হতো, সাইকেল নিয়ে যেতে হতো, বাইক নিয়ে যেতে হতো ইনফ্যাক্ট। এখন আপনি রাত 2টোর সময় যদি মনে করেন যে একটা পিৎজা খাবেন, আপনার বাড়িতে এসে 10 মিনিটের মধ্যে দিয়ে যাবে। আমার মনে হয় যে এই মেন্টালিটি, আপনি যেমন বহু পেশেন্টকে বা বহু ক্লায়েন্টকে হ্যান্ডেল করেন, মেন্টাল গ্রুমিংটা কতটা দরকার? তাদেরকে বলবো যে মোবাইল ফোন থেকে আগে অ্যাপগুলোকে ডিলিট করা, অ্যাপগুলোকে ডিলিট করে এই যে বডি ফ্যাট স্ক্যানিং যেটা বলেছিলাম টেস্টটা, সেটা আগে করা। সেটা বিভিন্ন ডায়েটের, যেমন আমি ডায়েট ক্লিনিকগুলোতে অ্যাভেলেবেল থাকে, সেখান থেকে চেক করে নিজের ফ্যাটটাকে বুঝে নেওয়া এবং কত ওজনে দাঁড়িয়ে আছে ওজন চেক করে একটা পুরো লিস্ট টাঙিয়ে দেওয়া দেয়ালের মধ্যে, এবং নিজেকে দেখা যে পরের দিন বা 7 দিন পরে বা 15 দিন পরে কততে দাঁড়িয়ে আছি। যদি ওজনটা বেড়ে গেল তাহলে কেন বাড়লো, তাহলে কী কী কাট করা দরকার সেটা আগে ভাবতে হবে। তাহলে প্রথমেই মাথায় আসবে যে ও আমি তো এই দিন অত জিনিসবেলা মিডনাইটে অর্ডার করে খেয়েছিলাম বা রাত্রেবেলা বা সন্ধ্যেবেলায় অর্ডার করে খেয়েছিলাম, এই কারণে ওজনটা বাড়লো। এবং এটা কিন্তু একটা ওয়ে বা মোটিভেশনের দিকে থাকতে হবে, যখন জিনিসটা আমার চোখের সামনে একটা চার্ট হিসেবে থাকবে। আমার ওজন কোথায় দাঁড়িয়ে আছে, আমার বডি ফ্যাট পার্সেন্টেজ কোথায় দাঁড়িয়ে আছে, আমি কি আদৌ সুস্থ। একদমই তাই। এবং যদি নিজের চোখের সামনে সেটা থাকে, তাহলে সেটাই তো সব থেকে বড় মোটিভেশন হওয়া দরকার, তাই নয় কি? অনেকেই আছেন যারা অ্যালকোহল অ্যাডিক্টেড। অ্যালকোহল একটা মানুষের শরীরে কি কি ক্ষতি করে? প্রথমত অ্যালকোহল সবাই জানে, অ্যালকোহল স্মোকিং সবার প্যাকেটের গায়ে বা সব জায়গায় একটা কাটা চিহ্ন করে রাখা থাকে। তো থাকার পরেও তো আমরা খাচ্ছি বা খাচ্ছে লোকজনেরা। সেখানে জানতে হবে যে কিছু সময় এসে প্রশ্ন করে যে বিয়ারে তো অ্যালকোহলের পার্সেন্টেজ কম আছে, তাহলে তো এটা বেটার অপশন, তাহলে খেয়ে ফেলি, বা এটা খেলে তো কিছু হয় না। এই ধরনের প্রশ্ন আমি কিন্তু পাই। তাদেরকে বলি যে অ্যালকোহলের পার্সেন্টেজ আছে, 0 কিন্তু নয়, আছে, এটা জানতে হবে বা মাথায় রাখতে হবে। এরকম কোনো রিসার্চ এখনও বেরোয়নি যে এত পার্সেন্টেজ অ্যালকোহল ইনটেক করলে তোমার এই রোগ হতে পারে বা ফ্যাটি লিভারে জেনারেট হতে পারে বা তোমার বিভিন্ন রকমের লিভার ডিসঅর্ডার এতটা খেয়েছো বলে হচ্ছে। সেটা 1 ফোঁটাতেও হতে পারে, সেটা অনেকটাতেও হতে পারে। সুতরাং তোমার বডি কোন দিকে লিড করবে বা কিভাবে তোমাকে নেবে, সেরকম কিন্তু কোনো রিসার্চ এখনো পর্যন্ত বেরোয়নি যে এতটা ml খেয়ে ফেলেছো বলে তোমার এই রোগ হয়ে গেছে। ঠিক আছে, তার সাথে তো আরও অনেক আমাদের লাইফস্টাইল হ্যাজার্ড থাকে বা মানে ইনঅ্যাক্টিভ লাইফস্টাইল থাকে, সমস্ত কিছু একটা এফেক্ট ফেলে। না, অনেকে মানে একটা মিথ রয়েছে, অনেককে আমি বলতে শুনেছি, এটা যারা অ্যালকোহল রেগুলার কনজিউম করে তাদের নিজেদের সপক্ষে একটা যুক্তি দিতে শিখেছি, আরে রোজ একটুখানি খেলে শরীর ভালো থাকে। এইটা কতটা মিসকনসেপশন? প্রথমত পুরোটাই মিসকনসেপশন। একটুখানি বেশি, আমি বারবার বলতে চাইছি যে একটুখানি বা বেশি খাওয়া, এটার মধ্যে মানে পুরোটাই মানে না খাওয়াটাই উচিত আর কি। আ বিগ নো ফর অ্যালকোহল। সেটা তুমি অল্প খাও আর বেশি খাও, জিনিসটা পুরোপুরি একই দাঁড়াচ্ছে। মানে এটা কোনো রকমে এখনও পর্যন্ত রিসার্চ দাঁড়ায়নি যে এতটা ml খেলে তোমার হেলথ হ্যাজার্ডগুলো হতে পারে। তোমার অল্প খেলেও হতে পারে বা রেগুলার খেলেও হতে পারে। সুতরাং অল্প আর বেশিতে নয়, হেলথ হ্যাজার্ড হওয়ার চান্সেস কিন্তু মানে বেশি। একদমই তাই। আর একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মার্কেটিংয়ের যুগে বলা হয় অমুক তেল খেলে, আমাদের তেল খেলে হার্ট অ্যাটাক হবে না, ইত্যাদি ইত্যাদি। তো বেসিক্যালি কোন ধরনের তেল ঘরে ইউজ করা উচিত, প্রথম কথা। দ্বিতীয় কথা, তেলটা কত পরিমাণে ইউজ করা উচিত? মানে কিছু লোক আছে ভাজা ছাড়া খেতেই পারে না, আপনি ঢ্যাঁড়স সেদ্ধ দিন, সে খাবে না, তাকে ঢ্যাঁড়স ভাজাই খেতে হবে। এই প্রশ্নটা আমি একটু ভেঙে বলি। আমাদেরকে প্রথমে জানতে হবে এই যে ফ্যাট বা অয়েলের কেমিক্যাল কম্পোজিশনটা কী আছে, তার মধ্যে আছেটা কি। মুফা আছে, পুফা আছে, এসএফএ আছে, এইগুলো সমানুপাতিক অনুপাতে কিন্তু আমাদের দেহে থাকা দরকার। এবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কোনো তেলে মুফা বেশি আছে, কোনো তেলে পুফা বেশি আছে, বা ঘিতে যেমন এসএফএ বেশি আছে। এগুলো কি? মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এগুলোর শর্ট ফর্ম। ঠিক আছে, এগুলো এগুলো প্রত্যেকটাই সমানুপাতিক অনুপাতে আমার দেহে থাকতে হবে। কিন্তু সব তেলে সব কিছু আছে তা নয়। কিছু কিছু তেলে হয়তো মুফাটা বেশি আছে, কোনো তেলে হয়তো পুফা বেশি আছে, বা কোনোটাতে এসএফএ বেশি আছে। তাই অ্যান্সারটা আমার এটাই যে কোনো ভালো তেল বা বেস্ট এটা এরকম কিচ্ছু নেই। আচ্ছা, আমাকে সবকটাই যদি খেতে হয় ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া উচিত। যেমন ননভেজের ক্ষেত্রে আমি বলবো যে মাস্টার্ড অয়েলে রান্না করলে ভালো,
বা বাদবাকি আমরা একটু সয়াবিন অয়েল চয়েস করতে পারি বা সানফ্লাওয়ার অয়েল চয়েস করতে পারি, ঘি রাখবো, এগুলো মিলিয়ে মিশিয়ে ডায়েটে রাখতে হবে। কিন্তু ফ্যাট অ্যান্ড অয়েল আমাকে পর্যাপ্ত পরিমাণে খেতে হবে এবং সেই রিকোয়ার্ড অ্যামাউন্টটা প্রত্যেকের ম্যান টু ম্যান কিন্তু ভ্যারি করে, ঠিক আছে? তো সেই অনুযায়ী খেতে হবে। ডিপ ফ্রাইড সব সময়ের জন্যই খারাপ, সেটা যেই তেলেই আমি করি। মানে ফ্রেঞ্চ ফ্রাই, এক্স্যাক্টলি, ফ্রেঞ্চ ফ্রাই হতে পারে, হ্যাঁ ওটা তো একদম প্রসেস ফুড হয়ে যায়। চিকেন নাগেট তো প্রসেস, সেটাকে আবার ডিপ ফ্রাই করছি, তো প্রশ্নই আসে না। তারপরে যেমন অলিভ অয়েল অনেকটা বেটার অপশান, কিন্তু অলিভ অয়েলে আমরা রান্না করতে পারি না তার লো স্মোকিং টেম্পারেচারের জন্য। অলিভ অয়েলে কী করতে পারি, যেমন হালকা একটা অমলেট হয়তো করতে পারি, অথবা আমি একটু স্যালাডের উপর ইউজ করতে পারি। এভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকটাই ইউজ করা দরকার। আরেকটা কথা জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যে অনেকের আরেকটা দাবি থাকে ডায়েট করার আগে, নিশ্চয়ই আপনার কাছে ওই কোয়ারিগুলো আসে যে স্কিন গ্লো করতে হবে, ঠিক আছে? তো এই ডায়েটের মাধ্যমে গ্লোয়িং স্কিন, এটা কি সম্ভব? অ্যান্সার ইজ ইয়েস, একদমই সম্ভব। কিন্তু ডায়েটের পাশাপাশি আমাকে যেটা ভাবতে হবে যে বিভিন্ন যে আমার লাইফস্টাইলগুলো রয়েছে, মানে প্রপার ঘুম, এক্সারসাইজ এবং সাথে কিছু স্কিন গ্লোয়িং খাবার দাবারও রাখা যেতে পারে ডায়েটের মধ্যে ইনক্লুড করে। মানে সবটাই একসাথে করতে হবে, মানে এরকম নয় যে কোনো একটা ফল নেই বা একটা ফুড নেই, এটা খেলাম আর আমার স্কিন গ্লো হয়ে গেল, তা কিন্তু নয়। তো সেটা কিন্তু পুরোপুরি জিনিসটা একটা পুরো লাইফস্টাইলটাকে পুরো ম্যানেজ করে নিয়ে স্কিন গ্লোতে এফেক্ট দেবে এবং সেটা ইন্টারনালি এফেক্ট হবে। স্কিন গ্লোয়িংয়ের জন্য কিন্তু গুড ফ্যাট বডিতে থাকা খুব দরকার। ইয়েস, কারণ কি আমাদের এই যে স্কিন আছে, স্কিনের লেয়ারের তলায় আমাদের একটা ফ্যাট লেয়ার আছে যেটা আমাদের গ্লোয়িং স্কিন দিতে সাহায্য করে। তাই যারা মনে করে ফ্যাট ফ্রি ডায়েট করব, তাদের কিন্তু অনেক সময় আবার শুকনো লঙ্কার মতো হয়ে যেতে পারে, ঠিক আছে? সো ফ্যাটটা থাকা দরকার, কিছু ওমেগা 3, কিছু ওমেগা 6 বেসড আমি কিছু রাখলাম, ঘুরিয়ে ফিরে যেরকম ফ্যাট বা অয়েলের কথা বললাম সেটা রাখলাম। বিভিন্ন শাক সবজি প্রচুর পরিমাণে খাওয়া, মানে প্রচুর পরিমাণে আমি একটু নাটস রাখতে পারি, কিছু সেই নাটসগুলো আমন্ডস হতে পারে, ওয়ালনাটস হতে পারে বা বেরিজ হতে পারে, একটা ফল হতে পারে, সবুজ সবজি প্রচুর পরিমাণে রেখে, জলটাও পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। এইগুলো পুরোটাই সাহায্য করবে স্কিন গ্লোকে মেনটেন করতে। এই ওয়াটার, এই জল কতটা গুরুত্বপূর্ণ, মানে বা গোটা দিনে কতটা জল খাওয়া উচিত? আমি একটা প্রেজেন্ট কেস স্টাডি বলছি। আমি একটা হসপিটালে রেনাল পেশেন্ট কেয়ার করতে যেতাম, তো সেখানে 40 ইয়ার্সের একজন যে এসে বলেছিল তার সিকেডি পেশেন্ট হয়ে গেছে। কেন? জল খাওয়া ভালো বলে ছেলেটি মার্কেটিং প্রোফাইলে ছিল এবং সে প্রচুর জল খেত, 8 থেকে 10 লিটার করে দিনে জল খেত। সে যখন এসে আমার কাছে বলল যে আমার তো আর কোনো হ্যাবিট ছিল না, আমি অ্যালকোহল খাই না, আমি স্মোকিং করি না, আর কিছু নয়, তাহলে আপনি কী করতেন? তাকে যখন কাউন্সেলিং করতে গেলাম, তার কাউন্সেলিং হচ্ছে কি তার পুরো পাস্ট হিস্ট্রি কী ছিল, তার লাইফস্টাইল কী ছিল, সমস্তটা জানতে হয় একটা প্রপার ডায়েট প্ল্যান করতে গেলে। তখন জানতে পারলাম সে ডেলি 8 থেকে 10 লিটার জল খেত এবং সেটা লিড করেছে সিকেডিতে, তার কিডনি হ্যাম্পারের দিকে এগিয়ে গেছে। সো ভালো মানেই বেশি খাবো এটা কখনো নয়। মোটামুটি যারা নর্মাল আমরা রয়েছি, এসিতে বসে থাকি বা সামথিং কিছু, 2.5 লিটার কিন্তু নর্মাল লাইফে এনাফ। কতটা বেশি করতে পারি? 3 থেকে 4 লিটার ম্যাক্স টু ম্যাক্স, দ্যাট ইজ এনাফ। শুধু জল, যেটা শুধু জল তো শুধু আমরা শুধু ওই ড্রিঙ্কিং ওয়াটারে পাচ্ছি তা নয়, আমরা ডাল খেতে পারি, আমরা বাটার মিল্ক খেতে পারি, ফলে রয়েছে, সবজিতে রয়েছে, সব কিছু মিলিয়ে মিশে তো আমার বডিতে ওয়াটার কন্টেন্ট যাচ্ছে। সুতরাং নর্মাল ড্রিঙ্কিং ওয়াটার ম্যাক্স টু ম্যাক্স, ওটা যদি আমি মিনিমাম বলি 2.5 থেকে 4 লিটার যথেষ্ট। এবার আমি বেশ কিছু প্রফেশনের সাথে যুক্ত মানুষদের অসুবিধা বলছি। যেমন আপনি বললেন না যে প্রত্যেকটা সময় সময় খাওয়া উচিত, ব্রেকফাস্ট, লাঞ্চ ইত্যাদি ইত্যাদি। ধরুন এখন অনেক এমনি বাচ্চা ছেলেমেয়েরাও আছে যারা স্কুলের চাপের জন্য, পড়ার চাপের জন্য রাত্রিবেলা 2:30-3টে অবধি পড়ে। আবার অনেক আইটি প্রফেশনাল আছে যারা বাধ্য রাত্রিবেলা কাজ করতে, কারণ তাদের ওটা টাইম শিডিউলের মধ্যে পড়ছে। তো ধরুন যারা রাত জেগে কাজ করছে, তারা কিভাবে এই ডায়েটটা মেনটেন করবে? বা তারা কি রাতে একদমই কিছু খাবে না, নাকি রাতে সেই অর্থে কিছু খেয়ে সময়টা কাটানো উচিত? প্রশ্নটা খুবই ভালো। আমি আগেও বলেছি যে ডায়েট সবার এক নয়, রাইট।
মানুষ কি কোন প্রোফাইলে কাজ করছে, তার বয়স কত, তার ব্লাড প্যারামিটার কত, তার পুরো লাইফস্টাইলটা কী আছে, সেটা জেনে নিয়ে পুরো ডায়েটটা রেডি হয়। সুতরাং যারা রাত জেগে কাজ করছে, বা অনেক নার্স আছে যারা নাইট ডিউটি করে, আইটি প্রফেশন আছে, ক্রু মেম্বার্স রয়েছে যারা রাতে ফ্লাইটে থাকে, তো তাদের কি হচ্ছে, রাত ভোর 4টে বা 5টার সময় তারা ঘুমোতে যাচ্ছে, বা অনেকে ঘুমোতেও পাচ্ছে না, 6টা 7টায় যাচ্ছে, সারা দিন হয়তো ঘুমোচ্ছে, উঠছে 12টার সময়। তো তাদের এই যে ঘুমোনোর প্যাটার্নটা, বা তাদের যে সারা রাত জেগে কাজ করতে হচ্ছে, তারা যেই 12টার সময় ঘুম থেকে উঠছে সকালবেলায়, তাদের যে খাবারটা থাকছে, প্রথম মিলটা হচ্ছে ব্রেকফাস্ট। তারা কিন্তু লাঞ্চে যাচ্ছে না। এখানে আমাকে কনসেপ্টটা বুঝতে হবে যে ফাস্টিংটাকে যে খাবারটা প্রথম ব্রেক করছে, দিস ইজ কল ব্রেকফাস্ট। ওকে, সেটা আমি সকাল 8টাতেও করতে পারি, আমি ঠিক দুপুর 1:30টাতেও করতে পারি, কিন্তু ঘুম থেকে উঠে যেটা প্রথম খাচ্ছে, এক্স্যাক্টলি ঘুম থেকে উঠে 1 থেকে 2 ঘন্টার মধ্যে আমাকে খাবারটা খেতে হবে, ব্রেকফাস্টটা করতে হবে। আমি যদি সকালে উঠি, সেটা 8টা 9টার দিকে একটা হয়ে গেল। যে দুপুর বেলায় ঘুম থেকে উঠছে, তার কি হচ্ছে 1:30টা 2টোর মধ্যে। ঠিক আছে, তো এই প্রোফাইলে যারা রয়েছে তারা কি করলো, সেই টাইমটাতে ব্রেকফাস্ট করলো, তারপরে 1:30টা থেকে 2টোর মধ্যে যদি তারা খেলো, তাহলে তারা কি করলো, 3:30 নাগাদ, 3টে 3:30 নাগাদ একটা স্ন্যাক্স বা একটা ফল টাইপের খেলো, মিড মর্নিং যেটাকে আমরা বলে থাকি, সেটা এখানে ঘুরে এলো। তারপরে কি হলো, তাদের যে লাঞ্চটা, যেটা আমরা 1:30টা 2টোয় নর্মালি বলে থাকি, সেটা ঘুরে গিয়ে গেল 5টা নাগাদ। বোঝাতে পারলাম, 4:30 5টা নাগাদ। তারপরে যে আমরা বলি লাঞ্চের পরে একটা ইভিনিং স্ন্যাক্সে যাওয়া, সেটা তাদের আবার পিছিয়ে গেল, পিছিয়ে কটা হলো, 7:30 নাগাদ হলো, 7:30 8টা। এবার তাদের ডিনারটাও তো পিছোবে, কারণ কি তারা তো রাত জেগে কাজ করছে। তো তাদের ডিনারটার টাইমটা কোথায় এগিয়ে গেল, 10:30 থেকে 11টার মধ্যে। এবার কি হয়, এই সময় অনেকেই কমপ্লেন করে যে আমি তো 10:30টায় খেয়ে নিলাম, রাত্রেবেলা না প্রচুর ঘুম পায়, কাজ করতে এনার্জি পাই না, তা হ্যাঁ খিদে পায়। তাদের ক্ষেত্রে আমি কিছু সাপার বলি। অনেক অভিনেতা অভিনেত্রী আছে যারা আমার ক্লায়েন্ট রয়েছে, তারা রাত জেগে শুটিং করছে, কিন্তু তাদের এনার্জিটাও তো ব্যালেন্স থাকতে হবে, নাহলে স্কিন গ্লো থাকবে না, অনেক ব্যাপার স্যাপার থাকে। তো সেই ক্ষেত্রে আমি কিছু সাপার বলি, যে হালকা কোনো লাইট ক্লিয়ার স্যুপ নেওয়া যেতে পারে, কিছু নাটস রাখা যেতে পারে, বা কিছু ড্রাই ফ্রুটস, কিছু সিডস দিয়ে, কিছু জাগারি দিয়ে একটা লাড্ডু রাখা যেতে পারে, যেটা ওই সময়ের যে এনার্জিটা আছে, ওই এনার্জিটাকে মেনটেন করবে। ঘুমও পেলো না, এনার্জিও থাকলো, আমার যে প্রফেশনটা আছে সেটা আমার ঠিকঠাকভাবে এগোলো। আবার তারপরে এখানটাতে সকালবেলা উঠে তারপরে আবার তারা ঘুমোতে চলে গেল। তাদের কিন্তু বায়োলজিক্যাল ক্লক, যেটা আমরা নর্মালি বলে থাকি, সেটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। এবার ওই শিডিউলে ছিল। কিন্তু এটা যখন আমি বললাম, এটা দেখে যদি লোকজন এটা করতে যায়, যেমন কি নর্মালি কারোর প্রফেশনাল নয়, মানে প্রফেশনাল রাত জেগে কাজ করতে হচ্ছে না, কিন্তু রাত 12টা 1টার সময় খাচ্ছে, 2টো 3টের সময় ঘুমোতে যাচ্ছে, এমনি সকাল 10টা বা 12টার সময় ঘুম থেকে উঠছে, ব্রেকফাস্টের কোনো ঠিক নেই, লাঞ্চের কোনো ঠিক নেই, তারা কিন্তু নিজের বায়োলজিক্যাল ক্লকটাকে হ্যাম্পার করছে, তারা কিন্তু নিজের জীবনে বিপদ ডেকে আনছে। একদমই তাই। এবার আপনি আমাকে একটা কথা বলুন, যে এই যে জিমে যাওয়ার যে ট্রেন্ডটা হয়েছে, অনেকেই বুঝতে পারে না যে ওয়ার্কআউটের আগে বেশি খাবো না পরে বেশি খাবো, তাহলে এই রুটিনটা কীরকম হওয়া উচিত? হ্যাঁ, বা জিমের যাওয়ার আগে কি খাবে, আর জিম থেকে ফিরে এসে কি খাবে? এক্স্যাক্টলি। আমি যেহেতু সার্টিফাইড ফিটনেস ট্রেনার, এই প্রশ্নটা আমি নিজেও এক্সারসাইজ করতে খুব ভালোবাসি, আর এক্সারসাইজটাকে আমি খুব ভালো মানে বলিও সবসময় করার জন্য। এই প্রশ্নটা আসি যে ম্যাম সকালবেলা উঠে আমি জিমে যাই, প্রথমে আমাকে জানতে হবে যে আমি কোন টাইমে জিমে যাচ্ছি। মানে আমি সকালবেলা আর্লি মর্নিংয়ে জিমে যাচ্ছি, নাকি আমি ওই মিড মর্নিং বা লাঞ্চের আগে পরে জিমে যাচ্ছি, নাকি আমি সন্ধ্যায় জিমে যাচ্ছি, নাকি রাত্রেবেলা জিমে যাচ্ছি, সেই হিসেবে খাবারের সিলেকশনটা কিন্তু থাকতে হবে। তাই অনেকেই আছে যে জিমে যাওয়ার আগে কলা, পিনাট বাটার, ডিম সব খেয়ে জিমে চলে গেল, ওই দিন 30 মিনিটস সে ওয়ার্কআউট করতে শুরু করে দিল সকালবেলায়। এটা কিন্তু একেবারে ভুল, কারণ কি যে খাবারটা আমি খেলাম সেটা তো ডাইজেস্টই হলো না। যদি ডাইজেস্ট না হয় তাহলে এনার্জিতে কীভাবে কনভার্ট করবে? যখন আমি ওয়ার্কআউট করছি তখন আমার বডিতে মানে এনার্জি মেনটেন থাকাটা, এনার্জি থাকাটা খুব জরুরি, বা হাই এনার্জি থাকাটা খুব, হ্যাঁ এনার্জি মেনটেন, বডিতে এনার্জি থাকাটা খুব দরকার। ইনফ্যাক্ট অনেকে এটাও করে যে সকালবেলা খালি পেটে না, ওখানটাই আমার বলার বক্তব্য। তাহলে তো ডাইজেস্ট হচ্ছে না, তো ডাইজেস্ট যখন হচ্ছে না তখন কি হয়, ভমিটিং হতে পারে, নশিয়া হতে পারে, বা ব্লোটিংও হয়ে যায় আমাদের। তাই যারা একদম আর্লি মর্নিংয়ে যাচ্ছেন তারা কী করবেন, বডিটাকে হাইড্রেট রাখার,
পর্যাপ্ত পরিমাণে জল খান। জল খাওয়ার পরে কিছু নাটস রাখতে পারেন, যেমন ভিজিয়ে একটু 2টো আমন্ড বা 2টো ওয়ালনাট রেখে দিতে পারেন, যেটা খেলেন, অথবা একটা খেজুর খেতে পারেন, শুকনো খেজুর রাত্রিবেলা ভিজিয়ে রাখলেন, সেটা খেয়ে আপনি ওয়ার্কআউটে গেলেন। এবং ওয়ার্কআউট থেকে এসেই প্রপার ব্যালেন্সড ওয়েতে ব্রেকফাস্টটা করতে হবে, যেখানে কার্ব থাকবে, প্রোটিন থাকবে, ফ্যাট থাকবে, একটা ফল থাকবে। সুন্দর পুরো প্লেট সাজিয়ে আমাকে খেতে হবে। আচ্ছা, এবার যারা ধরুন লাঞ্চের আগে পড়ে যাচ্ছে, তাহলে কি লাঞ্চটা করে তারা ওয়ার্কআউটে যাবে? না, আমি বলবো মিড মর্নিংয়ের যে ফলটা আছে বা ফ্রুটস আছে, 100 থেকে 150 গ্রাম ফলটা খেলেও 1 ঘন্টা পরে তারা ওয়ার্কআউট করলো, তারপরে এসে লাঞ্চ করলো, এরকম করতে পারে। আরেকটা, সন্ধ্যার সময় অনেকে জিমে যাওয়ার একটা প্রবণতা থাকে, যে যেতে চায়, তো তাদের ক্ষেত্রেও আমি সেই সেম সাজেশন দেবো যে সন্ধ্যার যে হালকা স্ন্যাক্সগুলো আছে, যেমন একটু মাখানা হতে পারে, একটু পপকর্ন হতে পারে, বা রোস্টেড চিড়ের সাথে কিছু পিনাটস হতে পারে, অল্প পরিমাণে খেলেও 1 ঘন্টা পরে গিয়ে তারা ওয়ার্কআউট করলো, দেন এসে ডিনারটা করলো। আবার অনেকের আর্লি ডিনার করার স্বভাব বা করতে চায়, চেষ্টা করে, তাদের ক্ষেত্রে বললো ডিনারটা যদি আর্লি করে নেন, মানে 6:30 7টার মধ্যে ডিনার ক্লোজ করলেন, আপনি তার 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরে আপনি জিম বা ওয়ার্কআউট করলেন, তারপরে জিম থেকে এসে আপনি একটা হালকা একটু কিছু প্রোটিন বেসড কিছু নিলেন, আপনারা হোয়ে প্রোটিন খেতে চান সেটাও খেতে পারেন, একটা লিন প্রোটিন কনসেপ্ট, সেটা একটা হালকা শেক করে খেয়ে নিতে পারেন, বা ক্লিয়ার কোনো স্যুপ থাকলে সেটা করে খেয়ে নিতে পারেন, করে খেয়ে তারপরে আবার 1-1.5 ঘন্টা পরে ঘুমোতে চলে গেলেন। একদমই তাই। তাহলে জিমটা সকালে করা ভালো না জিমটা সন্ধ্যেবেলা করা ভালো? উত্তরটা হলো যে আমি যখন ওয়ার্কআউটে যাব তখন আমাকে স্ট্রেস ফ্রি থাকতে হবে। আমাকে জিমে যেতে হবে বা ওয়ার্কআউট করতে হবে বলেই করছি তা কিন্তু নয়। মানে অনেকের সকালবেলা অফিস যাওয়ার তাড়া থাকে, কিন্তু না, কেউ একটা বলে দিয়েছে যে সকালেই জিম করা ভালো, তাই জন্য সকালবেলা উঠে তড়িঘড়ি করে আমি জিমে গেলাম এবং ভাবছি কটা বাজলো, আমাকে তো আবার স্নান টান খাওয়া দাওয়া করে আবার অফিসে দৌড়তে হবে। এই স্ট্রেস নিয়ে কিন্তু করা যাবে না, কোনো ধরনের ওয়ার্কআউট নয়। আর আমি যেটা সবসময় মানে বলে থাকি আমার পেশেন্টদের, যে আমার ডায়েটে আসলে জিমে যে যেতেই হবে এরকম কোনো কনসেপ্ট নেই। মানে আমরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বাড়িতেও করতে পারি, যারা জিমে যায় সেটা আলাদা ব্যাপার, জিমে যেতে পারে, কিন্তু আমার পেশেন্টরা মোস্টলি কিন্তু জিমে খুব একটা যায় না, তারা বাড়িতেই যে আমি ওয়ার্কআউট বা ভিডিও দিই সেটা করলেও তাদের অনেকটা হেল্প হয়ে যায়। তো স্ট্রেস নিয়ে ওয়ার্কআউট করা, সেটা জিম হোক বা বাড়ি হোক, কোনোটাতেই প্রযোজ্য নয়। তাই দেখতে হবে যে আপনি কোন টাইমে ফ্রি থাকছেন, রিল্যাক্স ওয়েতে জিম করতে হবে। মানে আপনাকে সকালেই করতে হবে বা রাতেই করতে হবে এরকম নয়। আমার যদি সকালে ফ্রি টাইম থাকে সকালে করলাম, বা আমার মিড মর্নিংয়ে যদি 10:30 11টার সময় ফ্রি থাকে, বা সন্ধ্যায় থাকে, বা রাতে থাকলো, আমি যে আগের উত্তরটা দিলাম সেইভাবে আমাকে শিডিউলটা রেডি করতে হবে, উইদাউট স্ট্রেস ওয়ার্কআউট। তো এগুলো থেকে একটা বিষয় আসি, সেটা হচ্ছে যে এখন ঘরে ঘরে হয় হাইপার টেনশনের রোগী, মানে হাই ব্লাড প্রেশার, অথবা ডায়াবেটিস বা সোকল্ড সুগারের পেশেন্ট। এবার এই প্রেশার আর সুগার, এই দুটো কন্ট্রোল করার জন্য ডায়েটটা কতটা ইম্পর্টেন্ট, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে কিভাবে ডায়েটিং করলে বা লাইফস্টাইল লিড করলে এটা কন্ট্রোলে থাকবে। আচ্ছা, আমি তার উল্টো একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে ডায়াবেটিস যখন আসলো, এই টপিকটা, এটা আমার খুব ফেভারিট টপিক। তো ইন্ডিয়াতে তার পার্সেন্টেজ জানা আছে যে কতজন ডায়াবেটিস পেশেন্ট? 50% প্লাস সম্ভবত। গ্লোবালি একটা রিসার্চ বলছে যে প্রতি 4 জন ডায়াবেটিক পেশেন্টের মধ্যে 1 জন হচ্ছে ইন্ডিয়া। হ্যাঁ, আমাদের দেশ থেকে। ঠিক আছে, তো এখানে আমাকে জানতে হবে প্রথমে যে সমস্যা কী কী, সেগুলোর রিলেশন বলবো। তার আগে একটু বলে নিই এই আলোচনাটা, যে আমরা সবাই জানি যে টাইপ 1 ডায়াবেটিস আছে। টাইপ 1 ডায়াবেটিস কি, ছোটো থেকে একদম মানে জন্মের টাইম থেকে, অনসেট থেকে শুরু হয় ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস। তাদের প্রোডাকশানটাই হয় না, তাদের বাইরে থেকে ইনসুলিন নিতে হয়। দেন হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, যেটা আমরা বলে থাকি যে লাইফস্টাইল ডিসঅর্ডার, লাইফস্টাইল ঠিকঠাক না হলে ইনসুলিন প্রোডাকশান কমে যাচ্ছে, তাই ফলে টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে। দেন হচ্ছে জেস্টেশনাল একটা ডায়াবেটিস আছে, যে মানে প্রেগনেন্সিতে ডায়াবেটিসটা ধরা পড়ছে এবং ডেলিভারির পর ওটা অনেকটা ওভারকাম হয়ে যাচ্ছে। দেন আমরা একটা বলে থাকি মোডি, MODY, মোডি ডায়াবেটিস। তারপরে টাইপ 5 ডায়াবেটিস, এটা সায়েন্টিস্টরা বলছে যে ক্রনিক আন্ডার নারিশ যদি বডি থাকে, তার ফলেও বডিতে ইনসুলিন প্রোডাকশান হয় না, যেটাকে নাম দেওয়া হচ্ছে টাইপ 5 ডায়াবেটিস। এটা সাধারণত দেখা যাচ্ছে অ্যাডোলেসেন্ট এবং চাইল্ডহুডে, যেটা কি না
প্রচুরভাবে বডি আন্ডারনারিশ থাকছে এবং ইনসুলিন প্রোডাকশানটা হ্যাম্পার করছে। এবার প্রশ্নতে আসি যে এই যে ডায়াবেটিসগুলো, এটা না, এই যে হাই বিপি, কারোর যদি হাই ব্লাড প্রেশার থাকে, সে যদি আনকন্ট্রোল থাকে, সেটা কিন্তু অনেকটা সময় ব্লাড প্রেশার বাড়তে বাড়তে অনেকটা সময় বিভিন্ন রকমের হার্টের রোগের দিকে যেতে পারে বা ডায়াবেটিসও ডেকে আনতে পারে। আবার ডায়াবেটিসও যদি আনকন্ট্রোল থাকে বিভিন্ন রকমের রোগ ডেকে আনতে পারে। কী কী রোগ ডেকে আনতে পারে? আমাদের ব্লাড ভেসেলসগুলো ড্যামেজ হয়ে যায়। এছাড়া চোখের প্রবলেম, হার্ট অ্যাটাকের যে রিস্ক থাকে সেটা বেড়ে যায়। ফুড ড্যামেজ হওয়া, পা ড্যামেজ হওয়া, সেটাও কিন্তু হতে পারে। সাথে কিডনি ড্যামেজও পর্যন্ত করে দিতে পারে। তাই ডায়াবেটিসকে কন্ট্রোল করাটা খুব দরকার। সেটা আমি ডায়াবেটিসে বলে থাকি 4টে ভালো মতো পিলার আছে। প্রথম হচ্ছে ডায়েট। অনেকের ধারণা আমি তো মেডিসিন খাচ্ছি, আমি তো সব খাবো, তা নয়। ফার্স্ট হচ্ছে ডায়েট, তারপরে হচ্ছে এক্সারসাইজ, তারপরে হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট করা, তারপরে 4 নাম্বার আমি বলে থাকি যে মেডিকেশন। এই 4টে পিলারকে যদি আমি জীবনের সঙ্গে নিয়ে চলতে পারি, ডায়াবেটিস কন্ট্রোল করা সম্ভব ডেফিনেটলি। এবং ডায়াবেটিসের যে অনেক ধারণা আছে যে এটা খাবো না ওটা খাবো না, ডায়াবেটিস যদি কন্ট্রোল থাকে এবং পার্সোনালাইজড ডায়েট প্ল্যানে আমি কিন্তু আমও ইনক্লুড করতে পারি, কাঁঠালও ইনক্লুড করতে পারি, কিন্তু পরিমাণ বুঝে। ব্লাড গ্লুকোজ লেভেল, HbA1c কত আছে, ফাস্টিং পিপি কত আছে, সেটাকে মাথায় রেখে পার্সোনালাইজড ডায়েট প্ল্যানে কিন্তু সেগুলোও ইনক্লুড করা যেতে পারে। একদমই তাই। তাহলে আর একটা আপনি যেহেতু কথা বললেন যে স্ট্রেস ম্যানেজমেন্ট, এই ডায়েটের মাধ্যমে খুশি থাকা বা হ্যাপি হরমোন যেটাকে বলে, সেইটা কি বডিতে ইনক্রিজ করা যায়? একদমই যায়। কী কী হরমোন আছে? হ্যাপি হরমোন, ডোপামাইন আছে, অক্সিটোসিন আছে, এন্ডোরফিনস আছে, সেরোটোনিন আছে। তো এগুলো কি হচ্ছে, এগুলোকে আমরা হ্যাপি হরমোন বলছি। এবার এগুলোকে কি করে বুস্ট করব? ট্রিপ্টোফ্যান নামক কিছু সাবস্টেন্স আছে যেগুলো ফুডে প্রেজেন্ট থাকে, যেটা কিনা এই হ্যাপি হরমোনগুলোকে বডি থেকে বেরোতে সাহায্য করে। সেই সমস্ত খাবারের যদি নাম বলি, চিকেন হতে পারে, পিনাটস হতে পারে, পামকিন সিড হতে পারে, সানফ্লাওয়ার হতে পারে, ক্যারট হতে পারে, ডার্ক গ্রিন লিভি ভেজিটেবলস হতে পারে। এগুলোর মধ্যে কিন্তু ট্রিপ্টোফ্যান সাবস্টেন্সটা প্রেজেন্ট থাকে। এছাড়া আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে পজিটিভ ভাইবস আনতে হবে নিজের মধ্যে। আর হচ্ছে কোয়ালিটি টাইম স্পেন্ড করা, সেটা হতে পারে নিজের ফ্যামিলি মেম্বার, নিজের পার্টনারের সাথে। হাগিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে সো জাদু কি ঝপ্পি সবকো বিলাতে চলো। সো এটা কিন্তু আমাদের হ্যাপি হরমোন রিলিজ করতে সাহায্য করে। কিছু কিছু ওয়ার্কআউট রয়েছে, মানে আমি যদি এক্সারসাইজ ডেলি বেসিসে করি সেটাও কিন্তু সাহায্য করছে। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলাম, জিমে নাই বা গেলাম, তো এগুলো কমপ্লিটলি সাহায্য করছে। হ্যাপি হরমোন রিলিজ হলো, স্ট্রেস ফ্রি থাকতে সাহায্য করলো। এইভাবে আমরা থাকতে পারি। ডেফিনেটলি। এবার আমি কয়েকজন মানে দর্শকদের কয়েকটা প্রশ্নে আসি, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে, আমাদের একজন দর্শক সুরঞ্জনা চ্যাটার্জি, সে জিজ্ঞাসা করছে যে আমি প্রতিদিন ভাবি যে কাল থেকে ডায়েট শুরু করব, সেই কালটা আর আমার জীবনে আসে না। রোজই দেখছি যে কোনো না কোনোভাবে আমার সেই ডায়েট প্ল্যানটা ব্রেক হয়ে যাচ্ছে। তাদের জন্য বলবো, যাদের এই ধরনের সুরঞ্জনার মতো যাদের হচ্ছে এই সমস্যাটা, যে ডায়েট স্টার্ট করব কেন, আমি কেন ডায়েট স্টার্ট করব, মানে শুধুই কি আমি মোটা, আমাকে কেউ কমেন্ট করছে বা কেউ বলেছে বলে একটু মনে দুঃখ হলো, তাই জন্য একবার ভাবলাম চলো ডায়েট করি, আবার মনে হলো যে না থাক, বলছে যাক কি। আমাকে বুঝতে হবে যে মোটা বলেছে বলেই আমি ডায়েট করব তা নয়। আমার কি আদৌ কোনো ব্লাড প্যারামিটার্সের অ্যাবনর্মালিটিস আছে? আমি কি সত্যিই, এই যে একটা বডি শেমিং একটা ব্যাপার আজকাল হয়ে যাচ্ছে বা বারবারই আসে, অনেকেই আমরা আঙুল তুলে দিই, এই দেখা হলেই বলতে থাকি, এই তুই না প্রচুর মোটা হয়ে গেছিস, এই তুই না প্রচুর রোগা হয়ে গেছিস, আর কোনো কথা নেই আমাদের। তো আমাকে কতটা এফেক্ট দিচ্ছে, সত্যি কি আমাকে দুঃখ দিচ্ছে? তাহলে দুঃখ যদি দেয় বা সেটাকে তাহলে আমি কাজে লাগাবো, সেটাকে দিয়ে দুঃখ পাবো না, বরং কাজ করে তার জবাবটা দেওয়া বা নিজেকে সুস্থ রাখা। তাই যারা যারা মনে করছো যে ডায়েট করবো বা ডায়েটের মোটিভেশন খুঁজে পাচ্ছ না, তার আগে নিজেকে প্রশ্ন করো যে কেন করব। সেই কেনর রিজনটা যদি ঠিকঠাক সামনে আসে, মোটিভেশন সেটাই হবে। হতেই পারে তুমি একটা ভালো ড্রেস দেখেছো, সেটা তুমি পরতে চাইছো বা তোমার ফিট হচ্ছে না, সেটা একটা এক ধরনের মোটিভেশন হতে পারে। বা আমার সামনে বিয়ে, আমি একটু আরও বেশি সুন্দরী হতে চাই,
তো সেটাও একটা মোটিভেশন হতে পারে। এখন কিন্তু মেয়েরাই ডায়েট করে তা নয়, মানে আমি প্রচুর এরকম মানে ক্লায়েন্টস পাই যাদের সামনে ছেলেরা বলছে আমার ভুঁড়িটা বেড়ে গেছে, আমার প্রি ওয়েডিংয়ে ভালো লাগবে না, আপনি প্লিজ আমাকে ভুঁড়িটা কমিয়ে দিন। সো ইয়েস, ছেলে মেয়ে নির্বিশেষে তারা ডায়েট শুরু করছে, বাট নিজের রিজনটা খুঁজে বার করতে হবে যে আমি কী কারণে চাইছি। অনেকেই ফুডি হতে পারে, ফুডি হওয়া কিন্তু কোনো একটা অপরাধ নয়। আমি তো ফুডি, আমি প্রচুর খাই, আমি আর কি ডায়েট করবো, আর তোর দ্বারা ডায়েট হবে না, নট লাইক দিস। ফুডি যদি হই, সেই ক্রেভিংসটা কেন হচ্ছে, বা সব কিছুকে কি ম্যানেজ করা যেতে পারে ডায়েটের মাধ্যমে? অ্যান্সার কিন্তু ইয়েস, সব কিছুকে ম্যানেজ করা যেতে পারে। হ্যাঁ, আমি তো প্রচুর মিষ্টি খাই, মিষ্টি ছাড়া আমার চলেই না। আমি শুনেছি আম কাঁঠাল কিছুই খাওয়া যায় না ডায়েট করতে গেলে, মিষ্টি যেহেতু কলা খাওয়া যায় না সাপোজ, বা আমি একটুখানি মাটন খেতে ভালোবাসি, তাহলে সেটাকে কিভাবে আমি ক্যালোরিতে মডিফাই করে প্ল্যানিংটা করব, এটা খুব ইম্পর্টেন্ট। তাই প্রথমে মাথা থেকে বের করতে হবে যে কিছু খাওয়া যায় না, কিছুই করা যায় না বলে আমি ডায়েট করছি না, তা নয়। সবই করা যায় বুঝে, পরিমাণ এবং মাপ বুঝে, তোমার কি প্যারামিটার্স আছে সব চেক করে সব করা যায় বুঝে ক্যালোরি অনুযায়ী। বর্তমানে এই যে গোটা আমাদের সোসাইটি রয়েছে, সমাজ রয়েছে, সেখানে বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস চোখে পড়ছে যে মানুষ এখন বুঝছে যে না, যা খুশি খেয়ে নিলে হবে না। তো একজন প্রফেশনাল হিসাবে আপনি কি বুঝতে পারছেন যে সমাজটা কি সত্যি সচেতন হচ্ছে নাকি আরও দরকার? হ্যাঁ, সমাজ এখন সচেতন হচ্ছে। আজ থেকে 10 বছর আগে যদি আমি সিনারিও দেখতাম, সেখানে কিন্তু এই যে বড় বড় এমএনসি কর্পোরেট বা ইন্ডাস্ট্রি আছে, তারা কিন্তু তাদের যে এমপ্লয়িজ আছে তাদের হেলথ নিয়ে অতটা সচেতন ছিল না। এখন কিছু প্রচুর কর্পোরেট অ্যাক্টিভিটিস হচ্ছে, যেখানে আমি প্রায় ইন্ডাস্ট্রি ভিজিট করি, যেখানে নিউট্রিশনাল সেশনগুলো নিই, সেখানে এইচআর থেকে বা যারা সিও পজিশনে আছে তারা বলছে যে আমার যদি এমপ্লয়িরা সুস্থ থাকে তাহলে তাদের প্রোডাক্টিভিটি বাড়বে, আমার কোম্পানি গ্রোথ হবে। তো এটা কিন্তু সচেতনতা যেহেতু বাড়ছে, এটা কিন্তু খুব ভালো একটা দিক। এবং বিভিন্ন রকমের স্কুল ক্যাম্পগুলো, যেমন সিবিএসসি বোর্ডে একটা নতুন স্কুলগুলোতে নতুন সুগার বোর্ড, এটা কি তারা সুগার বাচ্চাদের মধ্যে সুগার যে ইনটেকের পরিমাণটা যে ইনটেক বেড়ে যাচ্ছে সেটাকে মনিটর করার জন্য একটা সুগার বোর্ড বসিয়েছে, যেটা কিন্তু একটা ভালো ইনিশিয়েটিভ। তো বিভিন্ন স্কুলে গেলে স্টুডেন্টদের বিভিন্ন কোয়ারিজ থাকে, সেগুলোকে সলভ যখন করতে পারি তখন মনে হচ্ছে যে হ্যাঁ, সমাজ কিন্তু সচেতনতার দিকে এগোচ্ছে এবং সবাই কনসার্ন তাদের বাচ্চাদেরকে কি করে হেলদি রাখতে পারে। এমএনসিতে যেরকম প্রশ্ন ওঠে যে ম্যাডাম, এটা খুব কমন প্রশ্ন যে ম্যাডাম এত কাজের প্রেশার, তাতে আমি কোনোরকমভাবে স্ন্যাক্স কিছু খেতে পারি না। আপনারা বলেন যে সন্ধ্যাবেলা লাঞ্চে খেলাম, লাঞ্চের পরে একবার সন্ধ্যাবেলা 7টা-8টার সময় ছুটি হলো, ওই পকোড়া বা কিছু একটা কিনে তাড়াতাড়ি করে খেতে খেতে বাড়ি চলে গেলাম, স্ন্যাক্স বলে আমাদের কিছু থাকছে না। তখন আমি তাদেরকে কিছু সাজেশন দিই যে হেলদি স্ন্যাক্স অপশন আমরা ইজিলি একটা কৌটো করে বা বক্সে রাখতে পারি। যেমন কি একটু রোস্ট চিড়ে নিলাম, তার মধ্যে একটু রোস্টেড ছোলা দিলাম এবং তার সাথে আমি একটু পাম্পকিন সিড অ্যাড করে একটা বক্সে রেখে দিলাম, 2-1 মুঠ খেতে খেতে কাজ করলাম, তাতে কি হলো আমার স্ন্যাক্সটা তো হয়ে গেল। এছাড়া রোড সাইডের কিছু পপকর্ন রয়েছে সেটা রাখতে পারি, বা বিভিন্ন এখন সিডস দেওয়া কিছু লাড্ডু হয়েছে সেটা একটা রাখতে পারি, যেটা আমার ওই ইনস্ট্যান্ট এনার্জি বা ক্যালোরিটাকে মেনটেন করলো। তার ফলে এই যেই ছুটি হলো 7টা-8টা নাগাদের যে পাগল করা ক্রেভিংস, কি খাবো বুঝতে না পারা, সেটা হলো না। তাই বাড়িতে গিয়ে একবারে ডিনারটা করা যেতে পারে। এইভাবে কিছু কিছু মানে লাইফস্টাইলে চেঞ্জ করে করে ডায়েটের মাধ্যমে ফুড অপশানস দিয়ে দিয়ে তাদের যে হেলথটা আছে সেটাকে বেটার করার চেষ্টা করা আর কি। একদমই তাই। আর আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে সহজেই মানুষ জিজ্ঞাসা করে যে আমি ডায়েট শুরু করব, কিছু টিপস দাও, তাদেরকে আপনি কি বলবেন? প্রথমত, স্টপ আস্কিং দি টিপস। ঠিক আছে, এই আমাদের একটা ধারণা আছে, যেই কোনো বিয়েবাড়ি বা পার্টিতে দেখলাম যে আমার কোনো বন্ধু বা আমার কোনো রিলেটিভ রোগা হয়েছে, এই তুই কী করে রোগা হলি, এই বল না, এবং সেই রিলেটিভও সহজেই গড়গড় করে বলে দিল হ্যাঁ এটা খা সেটা খা বলে দিল। এটা কিন্তু একেবারে আমরা ভুল করছি। আমি সেই সমস্ত রিলেটিভসদের উদ্দেশ্যে বলবো, আপনি যদি আপনার বান্ধবী বা আপনার রিলেটিভসকে সত্যি ভালোবাসেন তাহলে টিপস দেওয়াটা আগে বন্ধ করুন। কারণ কি, জেনারেলি এবার আমাকেও অনেকে প্রশ্ন করে যে কোথাও গেলে ম্যাম একটু কিছু বলে দিন, বা হ্যাঁ তুমি তো ডায়েটিশিয়ান, তুই কিছু একটা টিপস দাও। আমি একটা টিপস দিয়ে দিলাম, আমি জেনারেলি একটা টিপস দিয়ে দিলাম, সেটা স্যুট নাও করতে পারে, কারণ কি আমি জানি না আপনি কোথায় দাঁড়িয়ে আছেন। প্রফেশনালি কন্টিনিউয়াসলি ফলো আপের মধ্যে থাকা দরকার। তাই আমি বিশ্বাস করি যারা নিজের দেহকে
বা দেহকে ভালোবাসে তারা অবশ্যই একজন কোয়ালিফাইড ডায়েটিশিয়ানের কাছে যাও অ্যান্ড প্লিজ বি ফিট। তবে হ্যাঁ, আমি কিছু কিছু খাবার সবসময় বলি অমিট করতে, সেগুলো বলে দিই যেগুলো আনহেলদি আমি একদমই অবিশ্বাস করি এবং আমার পেশেন্টদেরও বলি। যেমন 2 মিনিটসে যে খাবারগুলো তৈরি হচ্ছে 2 মিনিটে, সেই খাবারগুলো একদম বাদ দিতে হবে। কারণ এই যে নুডলসগুলো তৈরি হয় এগুলো হাই টেম্পারেচারে ডিপ ফ্রাই করে তৈরি করা হয় এবং তার মধ্যে অনেক ছোট ছোট ছিদ্র থাকে যেটা জলে দেওয়ার পরেই ফুলে যায় এবং রেডি টু কুক, মানে আমরা ইনস্ট্যান্ট খেয়ে নিতে পারি। এই ধরনের খাবার থেকে আমাদের বিরত থাকতে হবে। এছাড়া দেখা যায় কালার্ড অনেক ফুডস রয়েছে, যেমন বাচ্চাদের বিভিন্ন কালার্ড ক্যান্ডিজ রয়েছে, সেগুলো থেকে বিরত থাকতে হবে। যেমন হাই ফ্রুক্টোজ কিছু কর্ন সিরাপ আছে যেগুলো চিনির বদলে ব্যবহার করা হয়, প্যাকেটের গায়ে লেখাও থাকে, সেই ধরনের খাবারগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে। তার সাথে সাথে আমি বলবো এই যে দোকানে যে বাজার চলতি ঠান্ডা পানীয় পাওয়া যায়, যেগুলো সাদা কালো বোতলে পাওয়া যাচ্ছে এবং যেটা খেলেই আমরা মনে করি যে আমাদের হজম হয়ে যাবে, এই পানীয় থেকে বিরত থাকতে হবে। এবং অনেকেরই ধারণা আছে যে সুপারি খাবো, সুপারি খাওয়া একটা ভারতীয়দের মধ্যে একটা ব্যাপার আছে, বেশি সুপারি খেলে কিন্তু আয়রনের লেভেল কমে যেতে পারে, সেটা একদমই এড়িয়ে চলা। আবার অনেকের ধারণা যে বাইরের খাবার কি একদমই খাবো না, আমি কিন্তু বলছি যে রিউজ অয়েলে যে ভাজা খাবার সেটা খাওয়া যাবে না। আপনার বৃষ্টির দিন বছরে 3-4 দিন মনে হতেই পারে যে ফ্রাইড কিছু খাবো, আপনি বাড়িতে করে তৈরি করে খান, দ্যাট ইজ বেস্ট। কিন্তু ওই দোকান থেকে কিনে খাওয়া, লাইন দিয়ে তেলে ভাজাটা অ্যাভয়েড করা উচিত, একদমই অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে, তো এগুলোকে এড়িয়ে চলুন, সুস্থতা অনেকটা আপনি হাতের কাছে পেয়ে যাবেন। তো এইগুলো তো সব গেল। আপনি একটা কথা বলুন, একজন মানুষ যখন যাবেন যে একজন ডায়েটিশিয়ানের কাছে, তখন এই কোয়ালিফাইড ডায়েটিশিয়ান কিভাবে খুঁজবেন? তারা মানে সবাই এখন স্পেশালিস্ট হয়ে গেছে, আপনি বুঝতেই পারছেন। হ্যাঁ, এখন তো ঘরে ঘরে ডায়েটিশিয়ান ডক্টরের অভাব নেই। প্রথমত কোয়ালিফাইড ডায়েটিশিয়ান খোঁজার আগে তার একটা ক্রাইটেরিয়া আছে, মানে কাকে কোয়ালিফাইড ডায়েটিশিয়ান বলবো। মোটামুটি বিএসসি ইন ফুড অ্যান্ড নিউট্রিশন হতে পারে, বিএসসি অনার্স ইন ফুড অ্যান্ড নিউট্রিশন, দেন এমএসসি তার থাকতে হবে। শুধু বিএসসি এমএসসি হলেই হবে না, তারপরে একজন কোয়ালিফাইড ডায়েটিশিয়ান হতে গেলে তার একটা প্রপার ইন্টার্নশিপ করতে হবে হসপিটাল থেকে। এই হসপিটাল ইন্টার্নশিপ করার পরে সিনিয়র ডায়েটিশিয়ানের আন্ডারে তাকে কাজ শিখতে হবে, যে সে কতটা পেশেন্ট দেখছে, কতটা পেশেন্ট ডিল করছে, সামথিং। এইভাবে একটা কোয়ালিফাইড ডায়েটিশিয়ান হওয়া যায়, মানে মিনিমাম 5 বছরের পড়াশোনার পরে ইন্টার্নশিপ, দেন বিভিন্ন কোম্পানিজ হোক বা হসপিটাল হোক সেখানে গিয়ে তার কাজের অভিজ্ঞতা থাকা, তারপরেই সে কোয়ালিফাইড ডায়েটিশিয়ান হওয়া বা সে পার্সোনালি প্র্যাকটিস শুরু করতে পারে। এই নয় যে বিভিন্ন রকমের স্ট্রিম থেকে পড়াশোনা করলাম, আর্টস কমার্স থেকে পড়াশোনা করলাম এবং 6 মাসের একটা সার্টিফাইড নিউট্রিশন হয়ে গেলাম বা পড়ে নিয়ে আমি প্র্যাকটিস শুরু করে দিলাম। দিস ইজ কল্ড ম্যাল প্র্যাকটিস। কারণ নিউট্রিশন সম্বন্ধে আপনার আগ্রহ থাকতেই পারে, আপনি নিউট্রিশন সাবজেক্টটাকে ভালোবেসে তার উপরে 6 মাসের একটা পড়াশোনা করতেই পারেন বা 1 বছরের একটা পড়াশোনা করতেই পারেন। তার মানে আপনি প্র্যাকটিস শুরু করে দিবেন এবং আপনার বিভিন্ন রকমের রোগা মোটার একটা ছবি পোস্ট করে ফলোয়ার্স বাড়িয়ে প্র্যাকটিস শুরু করে দেওয়া, দিস ইজ কল ম্যাল প্র্যাকটিস। একদমই তাই। আর আরেকটা কথা আপনি মেয়ের মাঝখানে বলছিলেন যে প্রেগনেন্সির সময়ে অনেকে আছে যারা ডায়েট চার্ট আপনার থেকে নিয়েছে বা সেগুলো আপনার আন্ডারে থেকেছে, তো এটা কি প্রেগনেন্সির সময়েও ডায়েটিংটা কতটা ইম্পর্ট্যান্ট? এখন এই প্রেগনেন্সিতে ডায়েট করার কনসেপ্টটা পুরো চেঞ্জ হয়েছে। আমি এমন প্রচুর পেশেন্ট পাই যেখানে বাড়িতে মা, শাশুড়ি মা বা বড়রা মানে গর্ভবতী মায়েদের পাঠাচ্ছে যে যাও গিয়ে প্রেগনেন্সি ডায়েট প্ল্যান নিয়ে আসো। কেন বুঝতে হবে? কারণ ফার্স্ট ট্রাইমেস্টারে আমাদের 300 ক্যালোরি বেশি লাগে, সেকেন্ড ট্রাইমেস্টারে 340 ক্যালোরি মতো আমাদের বেশি লাগে এবং লাস্ট যে 3 মাস যেটাকে থার্ড ট্রাইমেস্টার বলি ওটাতে 450 ক্যালোরি বেশি লাগে। কিন্তু মেইন কিছু নিউট্রিয়েন্ট আছে যেমন আয়রন, জিঙ্ক, ভাইটামিন সি, ভাইটামিন ডি, কোলিন, ওমেগা 3, এই নিউট্রিয়েন্ট কিন্তু পর্যাপ্ত পরিমাণে যেতে হবে। সো ডায়েটিশিয়ানের কাজ থাকবে যে এই নিউট্রিয়েন্টগুলোকে কিভাবে 300 ক্যালোরির মধ্যে ম্যানেজ করবে। আচ্ছা, প্রপার সাজেশন দেওয়া। হ্যাঁ, সে কী করে 300 ক্যালোরির মধ্যে ম্যাচ করবে। বেশি খাওয়ার কোনো কনসেপ্ট নেই। একটা কনসেপ্ট আছে প্রেগনেন্ট মানে দুজনের খাবার খেতে হবে, একদমই নয়। আপনি বরং সেটা না করে এই নিউট্রিয়েন্টগুলোকে কী করে ওই 300 ক্যালোরি, 350, 400, 450 ক্যালোরির মধ্যে আমরা অ্যাডজাস্ট করব, তার জন্য প্রেগনেন্সি ডায়েট কেয়ারে যাওয়া।
তো এটাকেই বলে প্রেগনেন্সির ডায়েট প্ল্যান। দেখুন, ডায়াবেটিস আর হাইপার টেনশন তো হলো, কিন্তু অনেকেরই মনে হয় যে এখন থাইরয়েডেরও প্রবলেম রয়েছে, যে থাইরয়েড হলে বাঁধাকপি, ফুলকপি, সয়াবিন এগুলো খাওয়া যাবে না। তো এটা কি ঠিক না ভুল? এটার কোনো না বাইনারি রেসপন্স হয় না। কেন সেটা আমি বলি। আমাদেরকে যে ডাক্তারবাবু যে মেডিসিনটা দেয় সেটা হচ্ছে লিভোথাইরক্সিন সোডিয়াম গ্রুপের একটা মেডিসিন, যেটা খাওয়ার 45 মিনিট পরে আমরা যে কোনো খাবার খেতে পারি। বাঁধাকপি, ফুলকপি একটা ক্রুসিফেরাস গ্রুপের, যার মধ্যে গয়টারোজেনিক এফেক্ট রয়েছে, সয়াবিনের মধ্যেও আছে, কিন্তু আমরা বডিতে সেই গয়টারোজেনিক এফেক্টের লেভেলটা কিন্তু কখনোই ক্রস করতে পারি না। ব্যাপারটা হচ্ছে বাঁধাকপি, ফুলকপি বা সয়াবিন এটা আমরা প্রতিদিন 250-300 গ্রাম করে 30 দিনই খাই তা কিন্তু নয়। তাই নির্ভয়ে থাইরয়েডে সয়াবিন, বাঁধাকপি, ফুলকপি খাওয়া যায়, এবং একজন কোয়ালিফাইড ডায়েটিশিয়ানের কাজই এটা যে থাইরয়েড পেশেন্ট আসলে কিভাবে এই খাবারগুলোকে মডিফাই অ্যামাউন্টে তার ডায়েটে ইনক্লুড করা। তাই প্লিজ স্টপ সেইং, অনেককে শুনেছি, অনেক জায়গায় শুনেছি যা খুশি বলা বন্ধ করুন। হ্যাঁ, যা খুশি বলা বন্ধ করুন, পুরোনো কনসেপ্টটাকে চেঞ্জ করে আপডেটেড হতে শিখুন, যে থাইরয়েডে এটা খাবেন না, এটা ছোবেন না, এই খাবারগুলো, এইটা এখন এই কমেন্টটা করা বন্ধ করতে হবে। আমি আপনাকে শেষ প্রশ্ন করব, কারণ অনেকক্ষণ ধরে আপনাকে আটকে রেখেছি, তবে ডেফিনেটলি পরে আরও অনেক প্রশ্ন নিয়ে আপনাকে আমরা বলবো। সো এখন অনেকেই চায় যে খুব দ্রুত ওয়েট লুজ করতে, তাহলে সেক্ষেত্রে দুটো শব্দ খুব উঠে আসছে, একটা হচ্ছে কিটো আর একটা হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং। তো এই দুটোর মধ্যে কোনটা বেশি কার্যকর? প্রথমত ইন্টারমিডিয়েট ফাস্টিং নিয়ে যদি বলি, এটা না আজকে নতুন করে কিছু রকেট সায়েন্স তৈরি হয়ে যায়নি, এটা আমাদের বহু যুগ বহু পুরনো ঋষি মনীষীরা করতো, যে তারা একটা ফাস্টিং করে জিনিসটা যাওয়া। ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের অনেকগুলো উইন্ডোজ বলে থাকে, অনেকগুলো ভাগ থাকে, মানে 12 ঘন্টা, মানে 12:10 রেশিও, 14:8 আওয়ার্সের রেশিও। তো এটা এইভাবে কিছু কিছু হয়, কিন্তু ইন্টারমিডিয়েট ফাস্টিং দুম করে যে কেউ শুরু করে দিতে পারে না, বা ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের একটা প্রসেস আছে, যে আমি ফাস্টিংটা কী দিয়ে ব্রেক করছি। মানে জেনারেলি আমি যদি বলে থাকি, ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ে যখন আমরা ফাস্টিংটা ব্রেক করি, একটা কলা নিতে পারি, বা একটা আম নিতে পারি, বা একটা খেজুর নিতে পারি, এই দিয়ে ফাস্টিংটাকে ব্রেক করে দেন আমি প্রপার মিলিংয়ে গেলাম। কিন্তু কারা ইন্টারমিডিয়েট ফাস্টিং করতে পারেন না সেটা আগে জানতে হবে। যাদের লো ব্লাড প্রেশার, যারা ডায়াবেটিস পেশেন্ট রয়েছে কিন্তু ওবিস, তারা কিন্তু করতে পারবে না, অথবা যারা ল্যাকটেটিং ডায়েট প্ল্যানে রয়েছে, যাদের হার্টের প্রবলেম রয়েছে, অথবা যাদের গাট হেলথ ঠিকঠাক নেই, তারা কিন্তু ইন্টারমিডিয়েট ফাস্টিং থেকে বিরত থাকতে হবে। এবং এটা কিন্তু লং রানিংয়ের ক্ষেত্রে নয়, কিছু টাইমের জন্য আমি করলাম, তারপরে কিন্তু ব্রেক দিতে হবে, অবশ্যই পরামর্শ নিয়ে করতে হবে। এবার আসি কিটো ডায়েটের ক্ষেত্রে। কিটো ডায়েটের কনসেপ্ট হচ্ছে হাই ফ্যাট খাবো, অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ প্রোটিন খাবো এবং লো কার্ব খাবো। এটা কিন্তু একটা ডায়েট প্রসেস, যেটাতে ফ্যাট লসটা বা ওয়েট লসটা, যদি বলি ওয়েট লসটা একটু তাড়াতাড়ি হচ্ছে, কিন্তু এটাও কিন্তু দীর্ঘদিন রানিংয়ের ক্ষেত্রে নয়। এটা অ্যাপ্লাই করা হয় কিছু কিছু ক্ষেত্রে, যে কারোর কোনো ওটিতে যাওয়ার রয়েছে, বা তার কিছু একটা ওয়েট রিডাকশান করে দেন সে ওটিতে যেতে পারবে, বা কারোর কোনো সামনে এক্সাম রয়েছে তাড়াতাড়ি, বা কিছু কিছু সময় আমরা অভিনেতা অভিনেত্রীদের ক্ষেত্রেও ইউজ করে থাকি, যে তাদের কোনো একটা লুক রয়েছে, সেই লুকটা তাদেরকে প্রেজেন্ট করতে হবে। তো এটা একটা সার্টেন টাইমের জন্য, মেবি 15 দিন বা 20 দিনের একটা ইন্টারভেলে আমরা করতে পারি, তারপরে সেটাকে কন্টিনিউ করার কোনো ব্যাপার নেই। তাই সব থেকে সাস্টেনেবল ওয়েট লস জার্নির জন্য দরকার ব্যালেন্সড মিল, মানে ঘরোয়া ভাত, ডাল, রুটি সমস্ত একটা ব্যালেন্সড ওয়েতে খাবো, একটা হালকা ওয়ার্কআউট করে সেই যে ওয়েট লসটা হয়, সেই ওয়েট লসটা অনেক দিন পর্যন্ত সাস্টেন থাকে। আর ওয়েট লস মানে এই নয় যে খালি কাটাটা নেমে যাওয়া। ওয়েট লস দেখতে হবে কী হচ্ছে, ওয়াটার কমলো না, মাসেল লস হলো না, অ্যাকচুয়ালি ফ্যাট লস হলো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট। এবং সাথে আমি সবসময় যেটা এনকারেজ করে থাকি সবাইকে, যে ডায়েটারি ফাইবারটা পর্যাপ্ত খাওয়া। মানে আমার যদি গাট হেলথটা খুব ভালো থাকে, তাহলে কিন্তু আমি অনেকটা বেশি ভালো, এটা বুঝতে হবে। যেমন অ্যাকর্ডিং টু হু যদি বলি, সারাদিনে কতটা সবজি এবং কতটা ফল খাবে, মোটামুটি বলছে 400 গ্রাম সবজি খাওয়া, সেখান থেকে মোটামুটি ডায়েটারি ফাইবার 25 থেকে 30 গ্রাম পাচ্ছি। যদিও এটা ডিপেন্ড করে এজ এবং জেন্ডারের উপরে ডায়েটারি ফাইবারের কন্টেন্টটা, সেটা যদি আমি ঠিকঠাক করে পাই, সেটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট একটা লং রান হেলদি ডায়েট প্ল্যান ফলো করতে গেলে। অর্থাৎ হেলদি থাকুন, সুস্থ থাকুন। সো
আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধরনের নলেজ আপনার থেকে আমরা পেলাম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। আপনার যদি পারমিশন থাকে তাহলে যদি যারা দর্শক যদি কেউ আপনার কাছে কনসাল্ট করতে চান, আপনি যদি বলেন তাহলে আমি আমার ডেসক্রিপশানে আপনার কন্ট্যাক্ট নাম্বারটিও শেয়ার করতে পারি, যেভাবে আপনারা আপনার কাছে যাবেন। আর তাছাড়া যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেগুলো কমেন্ট করে জানান। ভালো থাকুন, ডায়েটে থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস টু ইউ যে আমাকে তোমার পডকাস্ট স্টুডিওতে ডাকার জন্য। অ্যান্ড হ্যাঁ, শেষ কথা ওটাই, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ আজকের জন্য।